উপন্যাস দেওয়ানা আমার ভালোবাসা সিজন 2 লিখেছেন রিক্তা ইসলাম পায়া পর্ব 41। দিনটা শুক্রবার সকাল 8টা 15 মিনিট। থমথমে পরিবেশে হৃদ গুরুগম্ভীর মুখে নিঃশব্দে দুহাতে চামচ ছুরি চালিয়ে একের পর এক নাস্তা কেটে মুখে তুলছে। গায়ে চড়ানো ধূসর রঙের শার্টের হাতা দুটো টেনে ফোল্ড করা কোনোই অবধি, গলায় কালো টাই, বাম হাতে কালো ব্র্যান্ডের ঘড়ি। হৃদের ব্রাউন চোখজোড়া স্থির নাস্তা প্লেটে থাকলেও কপালের মধ্যে থাকা ঘন কালো ভ্রুজোড়া হালকা কুচকানো, হয়তো বিরক্তিতে। আর এই বিরক্তির মূল কেন্দ্র হয়তো নিজে দাদা দাদিকে ঘিরেই হৃদের পর্যবেক্ষণ করে চলেছে আরাফ খান হৃদকে। হৃদের বিরক্তি ফ্রেসের কারণটা জানা ওনার। তিনিও চামচ নাড়িয়ে মুখে খাবার তুলতে তুলতে এক পলক নিজের স্ত্রীকে দেখে নিলেন হালকা কপাল কুঁচকে। আপাতত তিনি চুপ থেকে নিজের স্ত্রীকে প্রশ্ন করার সুযোগ দিচ্ছেন হৃদকে। হেনা খান ডাইনিং টেবিলে আরাফ খানের সম্মোহীন আর হৃদের পাশের চেয়ারটায় বসে হালকা জড়তা নিয়ে একের পর এক প্রশ্ন করে যাচ্ছে হৃদকে রইসয়ে। কিন্তু হৃদ আদৌ ওনার কথাগুলো কানে তুলছে কিনা বলা দুষ্কর। তবে হৃদের চোখ মুখে বিরক্তির আভাস। হেনা খান নিজের পরপর প্রশ্ন করেও হৃদ থেকে উত্তর না পেয়ে হতাশায় দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। হৃদ যে কী পরিমাণ দায়রা সেটা ওনার জানা। হৃদ ঘাটতারামি করবে এটাই স্বাভাবিক, কিন্তু হেনা খানও দমে গেলেন না। পুরো দমে আবারও হৃদের দিকে তাকিয়ে বলে ওঠেন, তুই কি আমার কথার একটারও উত্তর দিবি না হৃদ? আমার খারাপ কিছু তো বলছি না তোকে, তাই না? আমার তো ভালোই চাই। এবার অন্তত একটা বিয়ে করে নে, সংসারী হও। আমার মেয়ে দেখবো তোর জন্য। আর হৃদ কথা বলল না, বরং শব্দ করে হাতে থাকা চামচ ছুরি দুটো রাখলো নিজের প্লেটের উপর। হেনা খান চমকে হৃদের দিকে তাকাতেই হৃদ হাত বাড়িয়ে সামনে থেকে টিস্যু নিয়ে নিজের মুখ মুছে উঠে দাঁড়ায়। ডাইনিং টেবিল ছাড়তে ছাড়তে গম্ভীর মুখে আরাফ খানের উদ্দেশ্যে বলল, দাদা ভাই 10 o'clock তোমার একটা মিটিং আছে আমার সেক্টরে। ডোন্ট বি লেট, টাইম টু টাইম চাই তোমাকে। হৃদকে কথা এড়াতে দেখে ক্ষোভনীত হয় হেনা খান। রুষ্টকণ্ঠে হৃদের পেছন ডেকে বলল, তুই কতদিন এড়াবি আমাদের কথা? তোর তেরামির জন্য তবু আমার সোনামার সাথে বিয়েটা পর্যন্ত বাতিল করলি। একবার ভাবলি না তোর মায়ের শেষ পছন্দ ছিল মায়া তোর জন্য? জেদ করেই শেষ করলি সেই সম্পর্কটাকেও। এখন আবার তেরামি করছিস বিয়ে করবি না বলে। আমরা কতদিন বেঁচে থাকবো তোর জন্য? আমরা মরে গেলে দিন শেষ হয়ে একা একা থাকবি তুই। আর তাছাড়া আমাদের মৃত্যুর পর তোর বাবা মাকে কী জবাব দেবো? হ্যাঁ, কি বলবো? যে তোমাদের ছেলেকে আমরা নিঃসঙ্গ অবস্থায় দুনিয়াকে একা রেখে এসেছি মরতে। চলতে চলতে পা দুটো স্থির হয়ে নিজের মায়ের কথা শোনার ভেব, কিন্তু সেটাও দীর্ঘস্থানীয় কোল হলো না। 2 সেকেন্ডের মধ্যেই বিরক্তি নিয়ে পুনরায় হাঁটতে শুরু করে সামনের দিকে। যেতে যেতে নিজের দাদির উদ্দেশ্যে বলে উঠল, সংসারটা আমার সাথে যায় না দাদি, তাই যেটা যেভাবেই চলছে আপাতত সেটা সেভাবেই চলতে দাও। বাধ্য করো না আমাকে কোনো কিছুতে। আমি অবাধ্য বাধ্যকতা যায় না আমার সাথে। কথাগুলো বলেই হৃদ পা চালালো বাহিরের দিকে। বিরক্তির রেশ জোরে তীর তীর করছে শরীর, কিছুই ভালো লাগছে না তার। হেনা খান অসহায় দৃষ্টিতে করলো হৃদের যাওয়ার দিকে। তিনি চাচ্ছেন হৃদকে সংসারী করতে। আয়ন মায়ার যেহেতু একটা গতি হয়ে গেছে, তাই তিনি হৃদের ও একটা গতি করতে চাচ্ছেন জুয়ের সাথে। মেয়েটাকে ওনার মনে ধরেছে অনেকটা মায়ের মতোই। তাছাড়া হেনা খান যেটা বেশ করে লক্ষ্য করেছেন সেটা হলো জুয়ের খানবাড়িতে আসার পরপরই হৃদও চলে এসেছে খানবাড়িতে। এত দ্রুত হৃদ বাংলাদেশে ফিরা নয়, তারপরও ফিরেছে হৃদ। হেনা খান মনে সংশয় সৃষ্টি হয়, হয়তো হৃদের মনে জুয়ের জন্য টান অনুভব থেকেই হৃদ বাংলাদেশে চলে এসেছে। তাই তিনি জুইকে দিয়ে হৃদকে বাঁধতে চায়, আটকাতে চায় হৃদের অবাধ্য পা দুটো নিজেদের মাঝে। আর যার রেস্ট টেনে নাস্তার টেবিলে তিনি পরপর হৃদকে কথাগুলো বলে যাচ্ছিলেন, কিন্তু হৃদের নাওচকতায় বারবারই ওনাকে নিরাশ হতে হচ্ছে। হৃদ বিরক্তিতে ধূপধাপ পা ফেলে এগিয়ে যাচ্ছে নিজের গাড়ির দিকে। হৃদকে আসতে দেখে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা বডিগার্ডগুলোর মধ্যে একজন দ্রুততার সঙ্গে গাড়ির দরজা টেনে খুলে দেয়। হৃদ বিরক্তিতে তিরতির করে শরীর নিয়ে ঢুকতে চাইল গাড়ির ভিতর, কিন্তু তার আগেই পেছনে ডাকলো কেউ হৃদকে। পরিচিত কণ্ঠস্বর কানে আসতেই থেমে গেল হৃদ। ঠাস করে গাড়ির দরজা লাগিয়ে হালকা কপাল কুঁচকে পেছন ফিরে তাকালো। হৃদের ব্রাউন চোখে দৃশ্যমান হলো মায়ের হাঁপিয়ে ওঠা স্নিগ্ধ মুখশ্রী। হৃদ কপাল কুঁচকে শুকনো দৃষ্টিতে মায়াকে উপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে আশেপাশে সকল বডিগার্ডকে হাতের ইশারায় বোঝালো চলে যেতে। হৃদ ইশারা অনুযায়ী সকল বডিগার্ডগুলো নিঃশব্দে প্রস্থান করলো জায়গা ছেড়ে। হৃদ নিজের বাম হাতের ঘড়িটি এক পলক দেখে নিয়ে চোখ তুলে তাকায় মায়ের দিকে। গম্ভীর কণ্ঠে বলে, কি চাই? হৃদের গম্ভীর মুখের প্রশ্নে ইতস্তত বোধ করল মায়া। দৌড়ে আসায় হাঁপিয়ে ওঠা ভয়ার্থ মুখশ্রীতে সাহস সংশয় করে নত মস্তিষ্কে দাঁড়ালো সে হৃদের সামনে। কাচুমাচু করে বলল,
আমি যাবো আপনার সাথে। হৃদ কপাল কুঁচকে বিরক্তি প্রকাশ করলো মায়ার কথায়। রুষ্ট গলায় বলল, কোন দুঃখে নিব আমি আপনাকে শুনি? হৃদের কথায় তৎক্ষণাৎ মাথা তুলে তাকায় মায়া। চটপটে উত্তর করলো, দুঃখে না তো সুখে যাব আমি। হৃদ আগের নাই বিরক্তি নিয়ে বলল, আপনার সুখটা কিসের শুনি? সাত সকালে মরার জন্য আমার পেছন পেছন ছুটছেন কেন? সুখ সেটা বলবেন? হৃদের বিরক্তিতে কাচুমাচু করলো মায়া। পুনরায় নত মস্তিষ্কে হয়ে পা দিয়ে হালকা ফ্লোর খুঁটিয়ে বলল, আমি নাকফুল পরবো তো, আমাকে নিয়ে যান আপনি। মানে? হৃদের প্রশ্নে মায়ের নিজের ওড়নার আঁচলের ভেতর থেকে লম্বা চ্যাপটা 12 ইঞ্চির একটি বক্স বের করে হৃদকে দেখালো। হৃদ তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলো মায়ের গুটি হাতে ধরা বক্সটি। মনে পড়ল হৃদের বিয়ের রাতে মায়ের হৃদের থেকে নাকফুল চেয়েছিল, তাই হৃদ পুরো এক বক্স ডায়মন্ডের ছোট বড় অসংখ্য নোজপিন পাঠিয়েছিল মায়াকে সকালে। কম হলেও বক্সের ভেতর 300 শতাধিক নোজপিন হবে। কিন্তু হৃদ বুঝল না মায়া এই মুহূর্তে তার পেছন পেছন কেন ছুটতে চাইছে। এই নোজপিনের বাক্স নিয়ে যেটা ভালো লাগে সেটা পড়ে নিলেই তো হয়, ঝামেলা শেষ। হৃদের তীক্ষ্ণ দৃষ্টির মধ্যেই মুখ খুলল মায়া। ভুল শুধল হৃদের। মিহি কণ্ঠে বলল, নাকফুল পরতে গেলে নাক ফুরাতে হয়, আমার তো নাক ফুটানো নেই, তাই আমি নাকফুল পরতে পারছি না। আপনি আমাকে নাক ফুটাতে সাহায্য করুন প্লিজ। আমাকে পার্লারের মহিলাদের কাছে নিয়ে চলুন, আমি নাক ফুটাবো, নাকফুল পরবো না কে? মায়ের খাপ ছাড়া কথায় মুহূর্তে হৃদের কপাল বিরক্তির ভাঁজ পড়ল কয়েক গুণ। প্রচণ্ড বিরক্তির গলা ছেড়ে বলল, নাটক করেন আমার সাথে? ফালতু সময় নিয়ে ঘুরি আমি আপনার জন্য? আমার খেয়ে দিয়ে আর কোনো কাম নেই? এখন আপনাকে সাথে নিয়ে ঘুরতে হবে আমাকে? নাকফুলের বাল পড়ার দরকার নাই, যেটা যেভাবে আছে সেভাবেই থাকুক। কোনো এক্সট্রা নাটকের দরকার নেই আমার। যান, আপনি ভিতরে যান। হৃদের কথায় কাজ হলো না, উল্টো বেঁকে বসলো মায়া। জেদ দেখালো শক্ত ভঙ্গিতে। গাল ফুলিয়ে বলল, তাহলে আমি একা একা চলে যাব কিন্তু। মায়ের বেঁকানো ভঙ্গিতে রাগান্বিত হলো হৃদ। তারপরও মায়াকে কিছু বলল না, বরং বিরক্তি চোখে ফেলে আবারও একবার মায়াকে দেখে নিল। মায়ের গায়ে কাঁচা হলুদ ট্রিপিস পরা, সালোয়ার সাদা, গায়ে বড় করে দুপাশে ওড়না টানা, দুহাতে কাঁচা হলুদের রেশমি চুড়ির ঝনঝন শব্দ, চুলগুলো সব হাতে খোপা করে হলুদ ঝুমকার কাটিতে আটকানো, তাতে গলায় হৃদের দেওয়া বাসর রাতের সেই ছোট্ট লকেটটি পরা। মায়ের কাঁচা হলুদ শরীরের মধ্যে হলুদ রঙের ড্রেসটি যেন মারাত্মক মোহিত করলো হৃদকে। তারপরও হৃদ নাউস হলো মায়ের বেশাভূত দেখে। মাকে এভাবে নিয়ে যেতে চাচ্ছে না নিজের সাথে, তাই বিরক্তি নিয়ে বলল, বোরখা কই আপনার? বললাম তো বোরখা নেই আমার। হৃদ আগের নাই কপাল কুঁচকে বিরক্তির কণ্ঠে বলল, কেন আপনার বোরখা এখনো আসে নাই? না। অবস্থানটা হৃদের অফিস রুমেই মায়ার। গালের দু হাতে ভর দিয়ে ঝুঁকে পড়ে আছে সোফার টি টেবিলের ওপর। দৃষ্টি স্থির সামনে থাকা নোজপিনের বাক্সের মধ্যে মায়ার। বিগত 1 ঘন্টা যাবৎ অস্থির দৃষ্টি বুলিয়ে যাচ্ছে মায়ের পছন্দের নোজপিন খোঁজার অনুসন্ধানে। কোনো মতোই পছন্দ করতে পারছে না একটা নোজপিন পরার জন্য মায়া। হৃদ ল্যাপটপে হাত চালিয়ে নিজের কাজ করে চলছে ব্যস্ততার সহিত। কিছুক্ষণের মধ্যে তার জরুরি মিটিং, আর তার জন্য প্রজেক্টের ডিটেইলস চেক করছে। আর তার থেকে থেকে মায়াকে পর্যবেক্ষণ করছে ক্ষণে ক্ষণে। মায়ের নোজপিনের উপর ঝুঁকে পড়ার বিষয়টি লক্ষ্য করলেও আপাতত হৃদ সেদিকে মনোযোগী হতে চাচ্ছে না। সে নিজের কাজে ব্যস্ত। হৃদের অফিসের কক্ষে আরও একজনের উপস্থিত বহমান রয়েছে। কাচুমাচু ভঙ্গিতে মায়ের সামনে দাঁড়িয়ে আছে পারদর্শী দক্ষতা সম্পূর্ণ মডার্ন পার্লারিস্ট মহিলাটি। গায়ে সাদা কালো জিন্স টপ জড়ানো, হাতে নসপিন ফুটানোর মতো ছোট মেশিন। মহিলাটিও বিগত সময় নিয়ে ভয়ার্থ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে কক্ষের একপাশে। কিন্তু মায়ের হেলদোল নেই। এতগুলো নসপিন থেকে একটা নসপিন পছন্দ করতে পারছে না সে নিজের জন্য। বিউটিশিয়ান মহিলাটি আহত হচ্ছিল বারবার মায়ের কাণ্ডে, কিন্তু মুখে কিছু বলতে পারছে না হৃদের ভয়ে। হৃদ খান সম্পর্কে অবগত সে, তাই চুপ থেকে নিজের প্রাণ বাঁচানো ফরজ মনে করছেন তিনি। মায়া আরও কিছু সময় নিয়ে যখন নিজের জন্য নাকফুল পছন্দ করতে পারল না, তখন নোজপিনের বাক্স নিয়ে উঠে দাঁড়ালো। তৎক্ষণাৎ হাজির হলো হৃদের সামনে ল্যাপটপের ওপর নিজের নোজপিনের বাক্সটি রেখে আবার ঝুঁকে পড়লো হৃদের সামনে। চিন্তিত ভঙ্গি দিয়ে বলে উঠল হৃদকে, দেখুন না মিস্টার ভিলেন, আমি একটা নাকফুলও পছন্দ করতে পারছি না, কি করি বলুন তো? মায়ের হঠাৎ কাণ্ডে থমথমে খেয়ে যায় হৃদ। ব্যস্ত দুহাত থেমে গিয়ে তৎক্ষণাৎ মনোযোগ নষ্ট হলো হঠাৎ করে মায়ের হৃদের দিকে ঝুঁকে পড়ায়। আকস্মিক ঘটনায় হঠাৎ বিষয়টি কী হলো বুঝতে হৃদ কয়েক সেকেন্ড সময় নিল। তারপর বিষয়টি বুঝতে পেরে হৃদ রাগান্বিত চোখে মায়ের দিকে তাকাতেই মুহূর্তেই চোখ দুটো শীতল হয়ে যায়। মায়ের উন্মাদ গলা, ঘাড় ও কানের নিচে চোখ পড়তেই মায়ের হৃদের চেয়ারের পাশ দিয়ে ঝুঁকে পড়ে
রইল ল্যাপটপের সামনে থাকা নোসপিনের বাক্সের উপর। হৃদের পাষাণ্ড বুক কেঁপে উঠল। পুনরায় অধৈর্য হলো মন মায়াকে একটু করে ছুঁয়ে দেওয়ার জন্য। হৃদ শীতল দৃষ্টিতে তাকিয়ে থাকলো মায়ের গলা গাড়ির চারপাশে। হৃদ আলতো হাত বাড়িয়ে মায়ের গালে স্পর্শ করতে চাইল, কিন্তু তার আগেই অধৈর্যের মুখ খুলল মায়া। নাকফুলের বাক্সে মুখ ডুবিয়ে বলল, আমাকে একটা নাকফুল পছন্দ করে দিন না মিস্টার ভিলেন, আমি পছন্দ করতে পারছি না তো। মায়ার কথায় নিজের বাড়ন্ত হাতটা কি মনে করে গুটিয়ে নিল হৃদ। অস্থিরতার নিঃশ্বাস টানল নিজের মাঝে সে। মেয়েটি আশেপাশে থাকলে নিঃশ্বাস নিতে কষ্ট হয় তার, তাই মেয়েটিকে দূরে সরানোর জন্য হৃদ নিঃশব্দে কয়েক সেকেন্ডের সময় নিয়ে চোখ বুলালো নাকফুলের বাক্সটির মধ্যে। স্থির দৃষ্টিতে হৃদ খুঁজে খুঁজে মায়ের জন্য খুবই ছোট সুন্দর সাদা পাথরের মধ্যে নাকফুল পছন্দ করে দিল। মায়ের হৃদের দেওয়া নাকফুলটি নিয়ে খুশি হয়ে তৎক্ষণাৎ হাজির হলো বিউটিশিয়ান মেয়েটির সামনে। মেয়েটি মায়াকে নিজের সামনে বসে নাকফুলটি মেশিনের মধ্যে ভরে নীল দক্ষ সহিত। হৃদ কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল তাদের কর্মকাণ্ডের দিকে। বিউটিশিয়ান মেয়েটি আসলে মেশিন দিয়ে কী করবে মায়ের সাথে সেটা ঠিকঠাক বুঝতে পারছে না হৃদ। মেয়েটি মায়ের বাম নাকের পাশে ছোট্ট করে কলম দিয়ে মার্ক করলো এবং দক্ষতার সহিত মেয়েটির হাতে থাকা মেশিনটি মায়ের নাকের উপর চালিয়ে চেপে ধরতেই মায়ের ব্যথায় মৃত্যু চিৎকার আহ করতেই হৃদ সামনে থেকে তৎক্ষণাৎ গলা ছেড়ে চেঁচিয়ে উঠল মেয়েটিকে, হেই! সঙ্গে সঙ্গে হৃদের ভয়ে মেয়েটির হাত তরতর করে কেঁপে উঠে মুহূর্তেই হাতে থাকা মেশিনটি অসাবধানতায় পড়ল মায়ের পায়ের উপর। মায়া ব্যথায় পুনরায় আর্তনাদ করে উঠল। হৃদ উত্তেজনায় তৎক্ষণাৎ চেয়ার ছেড়ে মায়ের বাহু টেনে দাঁড় করালো নিজের সামনে। কপালে চিন্তিত ভাঁজ ফেলে মায়ের নাকের এপাশ ওপাশ ঘুরিয়ে দেখতে দেখতে বলল, বলেছি নাটক লাগানোর দরকার নাই নাকে, তারপরও লাগাইছো। আমার অবাধ্য হওয়াটা তোমার জন্য ফরজ কাজ হয়ে দাঁড়িয়েছে আজকাল। দেখি দেখাও আমাকে। ইস, বেশি ব্যথা পাচ্ছ? কথাগুলো বলতেই ব্যস্ততার চোখ বুলালো হৃদ মায়ের নাকে। খুবই অল্প পরিমাণে রক্তও হৃদের চোখে পড়ল মায়ের নাকের নাকফুলের চারপাশে। হৃদ ব্যস্ত ভঙ্গিতে মায়ের দুগাল নিজের দুহাতের ভাঁজে নিয়ে ব্যথাতুর কণ্ঠে বলল, উফ, রক্ত তো বের হচ্ছে নাক দিয়ে। ইস, বেশি ব্যথা লাগছে, কষ্ট হচ্ছে বউ। মায়ের চোখ মুখ লাল হয়ে উঠল হঠাৎ ব্যথায়। নাকফুল পড়ার ব্যথায় চোখ দুটো টইটম্বুর হলো নোনা জলে। টপ করে গাল গড়িয়ে পড়ল হৃদের হাতের মাঝে। হৃদ পুনরায় ব্যস্ত হলো মায়ের সামান্য ব্যথায়। অত্যন্ত আদরের সহিত হৃদ মাকে সান্ত্বনা দিয়ে বলে উঠল, না বউ, না না, কাঁদে না বউ, কাঁদে না, আমি ফু দিব, ব্যথা কমে যাবে তোমার। বলতে বলতেই পরপর ধীরে আস্তে ফু দিতে থাকলো মায়ের নাকের চারপাশে হৃদ। বিউটিশিয়ান মেয়েটি চমকিত ভঙ্গিতে তাকিয়ে থাকলো হৃদের কর্মকাণ্ডের দিকে। হৃদ খানের মতো ব্যক্তি যে কারো প্রতি এতটা দুর্বল হতে পারে তা জানা ছিল না মেয়েটির। মেয়েটি বুঝলো হৃদ খানের বিরক্তি রাগের ভাজে ভাজেও মায়াকে নিয়ে দারুণ উত্তেজনা তার, যেটা নিখুঁতভাবে প্রকাশ করে যে গ্যাংস্টার হৃদ খানের কতটা জোরে দুর্বলতা এই ছোট্ট মেয়েটি, যার শত শত মানুষের রক্ত ঝরাতেও বিন্দুমাত্র ঘামের রেশ থাকে না তার কপালে, সেই হৃদ খানের কতটা উত্তেজনা মায়ার সামান্য এক ফোঁটা রক্ত নিয়ে। মেয়েটি মুগ্ধতা নিয়ে মায়াকে আবারও এক পলক চোখে বোলাতেই হৃদ রাগান্বিত দৃষ্টি সম্মোহিত হলো সে। হৃদ তিক্ততা ছেড়ে চিবিয়ে চিবিয়ে বলল, গেট আউট ফ্রম হেয়ার। মেয়েটি আর দাঁড়ালো না, প্রাণের ভয়ে তৎক্ষণাৎ পালালো হৃদের অফিস কক্ষ থেকে। মায়াকে সেফটির জন্য সোফার টেবিলের উপর বসিয়ে হৃদ হাঁটু গেড়ে বসলো মায়ের সামনে। নিজের দুহাতে মায়ের দুগালে অত্যন্ত আদরের সহিত চোখের পানি মুছে দিল। মায়ের ব্যথাতুর পাটা রাখলো নিজের উরুর উপর। মা চমকে উঠে নিজের পা সরিয়ে নিতে চাইলে হৃদ পুনরায় মায়ের পা শক্ত করে টেনে ধরে। বিরক্তি চোখে হৃদ মায়াকে এক পলক থেকে নিয়ে পুনরায় নিজের দৃষ্টি স্থির করে মায়ের ব্যথাতুর পায়ের পাতার সেখানটায় বিউটিশিয়ান মেয়েটি অসাবধানতাবশত নোসপিনের মেশিনটি ফেলে দিয়েছিল। হৃদ মায়ার লাল হয়ে যাওয়া পাটি দেখতে দেখতে বিরক্তি কণ্ঠে বলল, বড়দের কথা না শুনলে এমনই হয়। বালের একটা নাকফুলের জন্য 2 জায়গায় ব্যথা পেলে। না করেছি, পড়ার দরকার নাই, তারপরও শোনো নাই আমার কথা। হৃদের কথায় মায়া কান্না ভেজা কণ্ঠে বলল, আমি নাকফুল না পড়লে আপনার অমঙ্গল হতো। আম্মু বলে বউদের নাকফুল পড়তে হয় নাকি স্বামীর মঙ্গলের জন্য। ছ্যা, ফালতু যত সব কুসংস্কার, 3rd ক্লাস কথাবার্তা। তোমাকে বউ সাজতে কে বলেছে? আমি বলেছি আমার জন্য তুমি বউ বউ হয়ে চলো? হ্যাঁ, তো আমি অমঙ্গল বুঝি না। যখন যেটা হবার তখন সেটা হবেই আমার সাথে, আর সেটাকেই নিয়তি বলে। তাছাড়া মরলে আমি মরব। আপনি কেন নাক ফোড়াতে গেলেন? এখন ব্যথাটা কে পাচ্ছে শুনি, আমি না আপনি?
হৃদের মুখে মরার শব্দটা যেন কষ্ট দলা পাকিয়ে আসলো মায়ের গলায়। মুহূর্তেই পুনরায় টইটুম্বর হলো মায়ের চোখ দুটো, গাল বেয়ে পড়লো দুফোঁটা নোনা জল। মায়ের নিজের কান্না ঠোঁটে বাকিয়ে বলল, আপনি অনেক পাষাণ মিস্টার ভিলেন। উপন্যাস দেওয়ানা আমার ভালোবাসা সিজন 2 লিখেছেন রিক্তা ইসলাম মায়া, পর্ব 42। দিনটা শুক্রবারই, তবে সময়টা সন্ধ্যা 7:10। কোলাহলময় উত্তেজনা পরিবেশ, নিস্তব্ধতা নেই, বরং চারপাশে তীক্ষ্ণ প্রহরের দৃষ্টি, এলোমেলো চিন্তা ভরপিণ্ড উপস্থিত সদস্যের সবার মাঝে। কৌতূহল, বিভীষিকা, উত্তেজনা যেন মুহূর্তেই উপস্থিত সদস্যদের মধ্যে কারো কারো কোনো অংশে কম নয়, বরঞ্চ ক্রমাগতই বেড়েই চলেছে সেই টানটান উত্তেজনাময় পরিবেশটা। খানবাড়ির বিশাল ড্রয়িং রুম জুড়ে শুধু অস্থিরতা তোলপাড় বিরাজ করছে চারপাশে এমনটা নয়, তীব্র চাপা আর্তনাদের কান্নাও ভেসে আসছে সবার কানে দুই কিশোরের। সকলের ভুল বোঝাবুঝি কমে নয়, বরং বেড়ে গিয়েছে অনেকটা। পরিস্থিতি সামলে উঠে সবাইকে বোঝাতে পারছে না বলেই কান্নার বেগ তীব্র থেকে তীব্র হচ্ছে জুঁই ও মায়ার। তাদের দুজনকে ঘিরেই দাঁড়িয়ে বসে আছে উপস্থিত খানবাড়ির প্রতিটা সদস্য। বিস্ফোরণের স্তব্ধ নিবাক হয়ে আছে প্রতিটা সদস্য। কিছুক্ষণ আগে প্রকাশ পাওয়া আয়ন ও জুঁইয়ের বিয়ের বিষয়টি যেন সবার মস্তিষ্ক জুড়ে বিস্ফোরণের তন্দ্রা মেরে গেল। গোলমাল লেগে গেল পরিস্থিতির সাথে সাথে মস্তিষ্কেও সবার। আয়নের ভাষ্যমতে মায়ের আয়নের বউ, মায়া আর জুঁইয়ের ভাষ্যমতে মায়া নয় বরং জুঁই আয়নের বউ। আর এই বিষয়টি ঘূর্ণিঝড়ের তাণ্ডব খেলল সবার মাঝে। দিক বিবেচনা ভুলে গিয়ে উত্তেজনায় একের পর এক চাপ সৃষ্টি করলো মায়া ও জুঁইয়ের উপর। কিন্তু বিপত্তি ঘটল মায়া ও জুঁই দুজনেরই অল্প বয়সী কিশোরী। কিভাবে পরিস্থিতি সামলে সবার প্রশ্নের মোকাবেলা করতে হয় জানা নেই। হৃদও নেই মায়ের পাশে, তাই ভয়ে আড়ষ্ট হয়ে কান্না বিসর্জন করছে ড্রয়িং রুমের একপাশে পাশাপাশি বসে দুইজনই। আয়ন উত্তেজনায় নিজের মাথার চুল টেনে ধরে মাথা নিচু করে বসে আছে। হেনা খান, মেহেরবান, ফিহা, নাহিদ চৌধুরী আয়নের বাবা তন্দা খেয়ে বসে আছে অনুকূল পরিস্থিতির পরে। আরাফ খানও কম চমকায়নি যখন মায়া মুখে শুনেছিল সেদিন রাতের কথা, যে আয়নের সাথে জুঁইয়ের বিয়েটা হয়েছিল মায়ার নয়। থমথমে পরিবেশে নীরবে সতর্কতার সহিত অবলম্বন করলো আরাফ খান উপস্থিত সবাইকে। সবার হিমড়ি খেয়ে যাওয়া বিষয়টি বুঝতে পারছেন তিনি, তাই তিনি নীরবতা কাটিয়ে মায়াকে নিজের কাছে ডাকলেন। মায়া উঠতে নিলেই পাশ থেকে ভয়ার্ত হাত চেপে ধরল জুঁই। মায়া অসহায় দৃষ্টি জুঁইয়ের দিকে স্থির করতেই আরাফ খান বুঝতে পারল জুঁইয়ের পরিস্থিতিকে ভয় পাওয়ার বিষয়টি। তিনি কথা না বাড়িয়ে নিঃশব্দে উঠে এসে বসলো মায়া ও জুঁইয়ের পাশে। জুঁইয়ের মাথায় আদরে হাত বুলিয়ে শান্ত করে তীক্ষ্ণ দৃষ্টি স্থির করলো মায়ার উপর। তিনি পুনরায় থমথমে পরিবেশের নীরবতা ভেঙে বলতে শুরু করেন, সেদিন রাতে ঘটে যাওয়া সম্পূর্ণ বিষয়টি খুলে বল সোনামা, কারণ আমাদের জানতে হবে সম্পূর্ণ বিষয়টি। আসলে সেদিন রাতে তোমাদের সাথে ঠিক কী হয়েছিল? আয়নের ভাষ্যমতে তোমার সাথে ওর বিয়েটা হয়েছে, কিন্তু তোমরা বলছো সেদিন রাতে তোমার সাথে নয় বরং জুঁইয়ের সাথে আয়নের বিয়েটা হয়েছিল। তাই আমাদের শুরু থেকে সবটা বলার কারণ আমাদের সত্যায়িত করতে হবে তোমাদের কথাগুলো। আয়ন ছোট নয়, বুঝদার ছেলে, সে অবশ্যই আমাদের সাথে মিথ্যা বলবে না, তাই না? তাই আমাদের তোমাদের কথাগুলো শুনেই সত্যায়িত যাচাই করতে চাই। এখন তুমি বলো আমাদের সবটা সোনামা। মায়ে ভয়ার্ত দৃষ্টি পেলে কাচুমাচু করলো, ততক্ষণে ভয়ে কান্না করলো এখন থেমে গেছে। পাশাপাশি বসা জুঁইয়ের হাতটা শক্ত করে নিজের হাতের ভাঁজে নেওয়া, কারণ জুঁই অসম্ভব রকম ভয় সেটিয়ে আছে। থেমে থেমে কান্না করছে নিঃশব্দে। মায়ের শ্বশুরবাড়ি হলেও জুঁইয়ের জন্য পরিবেশটা মানানসই নয়। জুঁই নিজের পাশে একমাত্র পরিবার হিসেবে মায়াকে ছাড়া অন্য কাউকে পাচ্ছে না বলেই জুঁই মায়ের হাত দুটো আঁকড়ে ধরেছে স্বস্তির আশ্রয়স্থল ভেবে। মায়া ঘাড় ঘুরিয়ে জুঁইকে এক পলক দেখে তাকায় আরাফ খানের দিকে অসহায় দৃষ্টিতে। আরাফ খান চোখের ইশারায় মায়াকে আশ্বস্ত করতে মায়া ইতস্ততার সহিত বলে, কি বলবো দাদা ভাই, বলার মতো তো কিছু নেই। সেদিন রাতে জুঁই আর আমাকে একটা ছোট্ট ঘরে বন্দি করে রাখে। জুঁই প্রচণ্ড পায়ের ব্যথায় আমার কোলে ঢলেছিল, পা থেকে রক্ত ঝরছিল অনেক, ব্যথায় ছটফটও করছিল, কিন্তু তারপরও আমাদের কেউ বাহিরে যেতে দিচ্ছিল না। আবার আয়ন ভাইয়াকেও আমাদের কাছে পাচ্ছিলাম না। আমরা প্রচণ্ড ভয় পেয়েছিলাম। সেই পরিস্থিতিতে গ্রামের অনেক জোয়ান বুড়ো মহিলারা আমাদের পাহারা দিচ্ছিল। ঘন্টার পর ঘন্টা বসেছিলাম সেদিন, কিন্তু আয়ন ভাইয়ের দেখা পাচ্ছিলাম না। জুঁইয়ের অবস্থাও খারাপ ছিল। প্রায় 3 থেকে 4 ঘন্টা পর আমাদেরকে পাহারা দেওয়ারও তো মহিলারা জানায় আজ জুঁইকে নাকি বিয়ে করতে হবে, তাও আয়ন ভাইকে। যদি জুঁই বিয়ে না করে তাহলে নাকি গ্রামবাসী আয়ন ভাইয়াকে মেরে ফেলবে। সেদিন আমাদের জন্য বিষয়টি এতটাই ভয়ার্ত ছিল, খারাপ পরিস্থিতি ছিল যে বোঝার মতন না। গ্রামের মহিলারা আমাদের আরও অনেক কিছু বলেছিল,
যেমন আয়ন ভাইয়াকে নাকি মেরে রক্তাক্ত অবস্থায় গাছের সাথে বেঁধে রেখেছিল। তাই তখন সেই মুহূর্তে যদি জুই আয়ন ভাইয়াকে না বিয়ে করে তাহলে গ্রামবাসী সবাই মিলে নাকি ভাইয়াকে মেরে ফেলতে পারে। পরিস্থিতিটা এমন ছিল যে আয়ন ভাইয়াও নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সেদিন রাজি হয়েছিল বিয়ে করতে জুইয়ের মতন। এবং তার কিছুক্ষণ পরে গ্রামের কিছু মুরব্বী এসে জুইয়ের সাথে আয়ন ভাইয়ের বিয়েটা পড়ানো হয়। কথাগুলো শেষ করার আগেই সামনে থেকে উত্তেজনায় মুখ খুলে আয়ন চমকানোর ভঙ্গিতে বলে উঠল মায়াকে, মানে কি বলেছো তুমি এসব মায়া? আমার স্পষ্ট মনে আছে সেদিন রাতে গ্রামবাসী তোমার নাম আমাকে বলেছিল বিয়ের জন্য, এবং বিয়ে পড়ানোর সময় তোমার বাবার জায়গাও বলছিল আমাকে। তাহলে তোমার জায়গায় জুই আসলো কোত্থেকে? তাছাড়া সেদিন রাতে আমাকে গ্রামবাসী বলেছিল তুমি নাকি নিজের নাম ঠিকানা দিয়েছিলে বিয়ের জন্য। বিয়ের জন্য আমি কোনো নাম ঠিকানা দেইনি ভাইয়া, আর না জুই দিয়েছে। মায়ের কথায় তেতে উঠল আয়ন, নাতে দাঁত চেপে ধরে বলল, মজা করছো আমার সাথে? ফাজলামো পাইছো সব কিছু? তোমার নাম ঠিকানা না দিলে সেদিন রাতে গ্রামবাসী সঠিক তথ্যগুলো কোথায় পেয়েছিল আমাদের? হ্যাঁ, এখন পরিস্থিতির চাপে পড়ে মিথ্যা বলছো আমাকে, বিয়েটাকেও অস্বীকার করছো স্বার্থপরের মতো। আয়নের পরবর্তী রাগের আভাসে ভয়ার্থ হলো মায়া। খানিকটা হাসপাস করতেই প্রতিবাদী মুখ খুলল জুই মায়াকে মিথ্যাবাদী বলায়। মায়া মিথ্যা কথা বলছে না ডাক্তার সাহেব, আর না কোনো কিছু অস্বীকার করছে। যা হয়েছিল সেটাই বর্ণনা করা হয়েছে। এখন না একটু কম, না একটু বেশি। আমরা কেউ কোনোরূপ তথ্য দেইনি, কারণ কেউ আমাদের কাছে তথ্য ঠিকানা প্রশ্নই করেনি জানতে, কারণ তারা নাকি পূর্ব থেকে আমাদের সম্পর্কে অবগত ছিল। নিজের অস্থিরতার থেকে আয়নের জুয়ের প্রতিবাদী শটটাও পছন্দ হলো না, তাই রাগে তাতে দাঁত চেপে ধরে বলে, শাট আপ, আমি আপনাকে প্রশ্ন করিনি, তাহলে আমাদের মাঝে তৃতীয় পার্সন হয়ে কেন কথা বলছেন? ন্যূনতম ম্যানার্স শেখাননি আপনি? আয়নের অপমানজনক কথায় গা ঝাঁকিয়ে একরাশ রাগ ফেটে পড়ল জুয়ের শরীরে, কিন্তু তারপরও বড়দের সামনে বাজে ব্যবহার করলো না আয়নের সাথে, বরং শান্ত থাকলো। তবে চাপা স্বরে বলে উঠল, যথেষ্ট পরিমাণ ম্যানার্স শিক্ষাটা আমার কাছে আছে ডাক্তার সাহেব। তাছাড়া এখানে আপনার ব্যক্তিগত কোনো কিছুই একা আলোচনা হচ্ছে না, আমিও জড়িত আছি সম্পূর্ণভাবে এই বিষয়টিতে। পরিস্থিতির শিকার একা আপনি বা মায়া নন, আমি হয়েছিলাম সেদিন আপনাদের সাথে। তাই আপনার বিষয়টিতে কাঙ্ক্ষিতভাবেই আমাকে আসতে হচ্ছে। তার থেকে সবচেয়ে বড় ভুলটা হয়েছে আমি আপনার আর মায়ের কথায় কেন আমার পরিবারে আমার বাবা মার থেকে এতদিন ধরে এই বিষয়টি লুকিয়ে রাখলাম। আমার উচিত ছিল আরও আগেই এই বিয়ের বিষয়টি আমার পরিবার আমার বাবাকে জানানোর। তাহলে আজকে এই দিনটাই অন্তত আমাদের দুই বোনের পাশে আমাদের পরিবার আমার বাবার পাশে দাঁড়িয়ে থাকতেন, আমাদের মিথ্যা বলে সত্যায়িত যাচাই করতেন না। দ্বিতীয়ত ভুল হয়েছে আমার মায়ের কথায় নিজের বোনের শ্বশুরবাড়িতে চলে আসাটা। আপনি বিকট শব্দ থেমে গেল জুই। থমথমে পরিবেশটা পুনরায় আতঙ্কিত হয়ে উঠল। কালক্ষণে কি হলো বুঝতেই চোখ পড়ল ফ্লোরের উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য খণ্ডিত কাচের টুকরো। জুয়ের ধারালো কথার ভাঁজে নিয়ন্ত্রণ হারালো আয়ন, যার রেস্টে নেই নিয়ন্ত্রণ হারা হয়ে সোফার সামনে টি টেবিলের উপর থাকা ফ্লাওয়ার ভাসটি সজোরে আছাড় মারল ফ্লোরে। এতক্ষণ যাবৎ গম্ভীর মুখে বসে থাকা প্রতিটি মানুষ আতঙ্কিত চোখে আয়নের দিকে তাকাতেই পুনরায় আয়ন আকস্মিকভাবে করে বসলো আরও একটি অপ্রত্যাশিত ঘটনা। জুয়ের পাশ থেকে মায়ের বাহু টেনে দাঁড় করিয়ে তাতে দাঁত চেপে বলে ওঠে আয়ন, কেন অস্বীকার করছো বিয়েটাকে? কেন আমাকে স্বামী হিসেবে মানতে চাচ্ছ না তুমি? কেন মিথ্যা আশ্রয় নিচ্ছ নিজের বোনের সাথে মিলে আমাকে মিথ্যা বানিয়ে? সব কিছু ছেলে খেলা মনে হয় তোমার? আয়নের হঠাৎ অযাচিত কারণে আচরণের মুহূর্তেই চমকে ওঠে উপস্থিত সদস্যরা। আরাফ খান চমকে উঠে আয়নকে বাধা দিতে চাইলে অনাগ্রহ করে সে। মায়ের প্রতি জমানো দীর্ঘ 2 বছরের ভালোবাসাটা আয়নের হুট করেই মায়ের মিথ্যা বানিয়ে ফেলাতে সহ্য করতে পারছে না সে। মাত্রাধিক অসহ্য অধৈর্যের বাহিরে চলে যায়। যার রেস্টে নেই শান্তশিষ্ট যুবকটি অশান্তর ন্যায় হয়ে ওঠে। রাগে ক্রোধে গর্জে ওঠে মস্তিষ্ক তার। হিংস্রতা প্রকাশ পেল দু চোখে। নিজের ক্যারেক্টারের বিরুদ্ধে গিয়ে হলেও তার মায়াকে চাই, মানে চাই। হৃদ নেই মায়াকে বাঁচানোর জন্য। এতে যেন মায়া আরও দুর্বল হলো। মায়ের নিশ্চল ভঙ্গিতে টুকরে কেঁদে উঠল তৎক্ষণাৎ আয়নের ভয়ে। আয়নের শক্ত 2 হাতের দাবাতে নিজের নরম দুভাও আটকে পড়ে তাতে প্রচণ্ড রকমের ব্যথা অনুভব করে মায়া। তাতে আড়ষ্ট হয়ে ডুকরে কেঁদে কেঁদে বলে ওঠে মায়া, আমি ব্যথা পাচ্ছি ভাইয়া, আমাকে ছাড়ুন। মায়ের কান্নায় উত্তেজিত হলো জুই। তৎক্ষণাৎ পাশ থেকে উঠে বাধা দিতে চাইল আয়নকে। উত্তেজনায় জুই আয়নের হাতে মায়ের বাহু থেকে ছাড়াতে নিলেই আয়ন ভয়ঙ্কর রাগের শিকার হতে হয় জুইকেও। জুইয়ের সামান্য ছোঁয়াও এই মুহূর্তে আয়নের পছন্দ হলো না।
জুয়ের আয়নকে ছোঁয়ার সাথে সাথে আয়ন উল্টো হাতে ঘুরে থাপ্পড় মারে জুয়ের গালে। আয়নের শক্তপোক্ত হাতের থাপ্পড়ে ঢাল সামলাতে না পেরে উল্টো ঘুরে সোফার পড়ল জুই। উত্তেজনায় পরিবেশে আয়নকে সামলাতে টেনে ধরল আরাফ খান, হেনা খান, মেহেরবান। ফিহা চিৎকার করে জুয়ের কাছে আসার আগেই মায়া দ্রুততার সঙ্গে জুইকে আঁকড়ে ধরে নিজের বুকে। হেনা খান জুইয়ের পাশে বসে তৎক্ষণাৎ মায়া ও জুইকে দুজনকে একত্রে নিজের বুকে চেপে ধরতে ধরতে রাগে চোখে তাকায় আয়নের দিকে। ক্ষেপ্ত ভঙ্গিতে বলে ওঠে, তুই কি মানুষ আয়ন? মেয়েটার গায়ে হাত তুললি কেন? তুই এতটা অসভ্য হলি কিভাবে? রাগে রিড়ি করে উঠল আয়নের শরীরময়। জুইকে আঘাত করেছে তাতে ন্যূনতম অপরাধবোধ নেই আয়নের মাঝে, বরং মায়া তার বিয়েটা অস্বীকার করছে। এতে যেন মস্তিষ্ক অচল হয়ে পড়ছে আয়নের। মেহেরবান হেনা খানের কথার বেষ্টেই সাথে সাথে থাপ্পড় বসায় আয়নের গালে। আকস্মিক ঘটনায় আবারও নিস্তব্ধতা চেপে গেল চারপাশে। জীবনের প্রথম তিনি সন্তানের গায়ে হাত তুলছে, তাও ওনার আদর্শ সন্তানের গায়ে। আজ পর্যন্ত তিনি আয়নের জন্য ন্যূনতম বিভ্রান্তিকর পরিস্থিতি বা সমালোচনার শিকার হয়নি সমাজে। পরিবারের কাছে সবসময় গর্বিত করেছেন আয়ন ওনাকে। পড়াশোনা, আচার আচরণ, কাজে কর্মে ছিল শ্রেষ্ঠত্ব পুরুষ। কিন্তু আজ জীবনের প্রথম যেন ওনাকে অসম্মান করলো নারীর গায়ে হাত তুলে। জুইকে সবার সামনে থাপ্পড় মেরে। মেয়েদের গায়ে হাত তুলিস, এই শিক্ষা দিয়েছিলাম তোকে? এতটা রাগ কিসের তোর, হ্যাঁ? যে নারী জাতিকে অসম্মান করলি তুই। আমার কি তোর কথা শুনেছিলাম না? সত্য মিথ্যা যাচাই করতাম না? তাহলে অধৈর্য হচ্ছিস কেন? কিসের এত উত্তেজনা তোর, হ্যাঁ? মেয়ে দুটো ছোট, হয়তো ভয়ে বিয়েটাকে অস্বীকার করছিল, কিন্তু তুই তুই কি মেয়ে দুটোর মতো অবুঝ ছোট ছিলিস? পরিস্থিতি বা বুঝে না শুনেই কেন হাইপার হচ্ছিস? পাশ থেকে এগিয়ে আসেন আয়নের বাবা নাহিদ চৌধুরী। আয়নের উদ্দেশ্যে অন্তত গম্ভীর কণ্ঠে বলে ওঠেন, তোমার মা ঠিক বলছে আয়ন, আগে পরিস্থিতি বোঝো। কারণ আমাদের কথাবার্তা সব কিছু আমাদের কাছে এলোমেলো লাগছে। তুমি বলছো গ্রামবাসী তোমাকে মায়ের নাম বলে বিয়ে পড়িয়েছে, আর মায়া জুই বলছে ওদেরকে গ্রামবাসী জুইকে আর তোমার নাম বলে বিয়ে পড়িয়েছে। এমনটাও হতে পারে তোমরা দুই পক্ষই সত্যি বলছো। তোমাকে কোনো ফাঁদে ফেলা হয়েছিল সেদিন রাতে। মায়ের থাপ্পড় আর বাবার কথায় শান্ত হলো আয়ন। নাহিদ চৌধুরীর কথাগুলো আয়নের মস্তিষ্কে টনক নড়তে চমকিত হলো সে। ধরে আসা গলায় বলল আয়ন, মানে? আরাফ খান আয়নের বাহু চেপে সোজা হয়ে দাঁড়ায়। ওনার মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে বেশ কিছু চিন্তা ভাবনা। যদি সেইগুলো সত্যি হয় তো আয়নকে থামাবার নয়। তিনি মনে মনে বেশ কয়েকবার আল্লাহকে স্মরণ করে নিল। পরিস্থিতি মোকাবেলা করার জন্য ধৈর্য ধারণ ক্ষমতা আয়নকে দেওয়ার জন্য দোয়া করলো। ততক্ষণে সামনে থেকে কারো গমগম পায়ের শব্দ ভেসে আসলো কারণে। উপস্থিত সকলের মনোযোগ নষ্ট হতে চোখ ঘুরিয়ে তাকায় ড্রয়িং রুমের মেইন দরজার দিকে। মুহূর্তে চোখে পড়ল হৃদের অন্তদেশ গম্ভীর মুখখানা, সাথে তীক্ষ্ণ প্রহর দৃষ্টি। কান থেকে ফোন নামিয়ে হৃদ তীক্ষ্ণ দৃষ্টিতে উপস্থিত সদস্যের পরখ করে নিল এক পলক। বাম হাতের ঘড়িটি দেখে নিয়ে পুনরায় তাকায় সামনের দিকে। জুই মায়াকে হেনা খানের বুকে আছড়ে পড়ে কাঁদতে দেখে কপাল কুঁচকে আসে হৃদের। পরিস্থিতিটা তীক্ষ্ণ প্রখরে রেখে গড়া ছেলে ডাকলো হৃদ মায়াকে হৃদ বলে। মায়া হৃদের দিকে চমকে উঠে তৎক্ষণাৎ হেনা খানের বুক থেকে মাথা উঠিয়ে অশ্রুসিক্ত ভেজা চোখে হৃদের দিকে তাকাতেই হৃদ পুনরায় বেপরোয়া ভঙ্গিতে আদর্শস্বরূপ মায়াকে বলে উঠল, স্বামী বড্ড ক্লান্ত তোমার, অফিস করে এসেছে মাত্র, যাও তো আদর্শ বইয়ের মতন ঝটপট স্বামীর জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো। হৃদ বলতে দেরি, মায়া উঠতে দেরি নয়। সবার চমকালো ভরকালো দৃষ্টি উপেক্ষা করলো শুধু হৃদের আদর্শে। হৃদের বাধ্যগত বউ হয়ে ধীর স্বস্তে চলে গেল সবার সামনে দিয়ে কিচেন রুমের দিকে। মায়া যেতেই হৃদের সবাই দিকে এক পলক তাকায়। প্রত্যেকেই হতবাক দৃষ্টি দেখে পুনরায় গলা ছেড়ে ডাকলো আসিফকে। কয়েক সেকেন্ডের ব্যবধানে আসিফ হাজির হলো সেখানেই দুটো ফাইল নিয়ে। হৃদ ফাইলগুলো হাতে নিল না, আর না আসিফকে যেতে বলল। আসিফ ঠাই জায়গায় দাঁড়িয়ে রইল হৃদের পাশে। নিজের গায়ের কালো কোটটি টেনে খুলে হাত বাড়িয়ে আসিফকে কাছে দিল। এক হাত দিয়ে অন্য হাতে হাতা ফোল্ড করে কুনুই অবধি তুলতে তুলতে বলে উঠল হৃদ, তোর বুদ্ধি বিকাশ ঘটাতে হবে আয়ন। তোর থেকে বুঝদার আমার অবুঝ বউ, স্বামীর একমাত্র আদর্শ বউ সে, আমার বাধ্যগত বউ। আচ্ছা যাই হোক, এখন কথা হলো তুই আমার বউকে বিভ্রান্ত করছিস, আপত্তিকর পরিস্থিতিতে ফেলেছিস সবার সামনে, যেটা স্বামী হিসেবে আমার কাম্য নয়। আমি ভালো না সেটা সবাই জানে, তাই খারাপ হলেও সেটা নতুন দেখবে না। এখন তুই বল, তুই কি চাস? তোর বুদ্ধির বিকাশ কি আমি ঘটাবো, নাকি তুই নিজের থেকেই প্রকাশিত হবি বিকট মস্তিষ্ক নিয়ে? কোনটা?
মায়ার আচরণ। হৃদের মুখে বারবার মায়াকে বউ বলে সম্বোধন করাটা ছিল উত্তেজনা পরিবেশটাই তুমুল বজ্রপাতের মতো। প্রত্যেকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল হৃদ মায়ের আচরণে ও কোথায়। অবিশ্বাস্য নাই তন্দা খেয়ে তাকিয়ে রইল হৃদের দিকে। আয়ন দুহাতে মুষ্টিবদ্ধ করে রাগে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, শাট আপ হৃদ, একদম বাজে কথা বলবি না। মায়াকে ঘিরে, কিসের বউ তোর মায়া? তোর কি মনে হয় হৃদ তোর হেয়ালি ভঙ্গিতে আছি আমি? আয়নের কথায় বিরক্তি ভাঁজ পড়ল হৃদের কপালে। বিরক্তির জোর টেনে বলে উঠল, মুখস্থ বিদ্যা পড়ে ডাক্তারি পাশ করেছিস নাকি? বুদ্ধিও খাটিয়েছিলি কখনো সেই পড়াশোনায়? ছ্যা, একটা মায়া মানুষের মতো বুঝাতে হবে এখন তোকে আমায়? টান টান উত্তেজনার পরিস্থিতি হৃদে খাপ ছাড়া কথায় গুলো ছিল গোলকধাতার নাই সবার কাছে। আয়ন রেগে কটপট করতেই পাশ থেকে অধৈর্য গলায় আওড়ালো হেনা খান জুইকে জড়িয়ে নিয়ে, হৃদ, হেয়ালি করছিস কেন আমাদের সাথে? তোর কিছু বলার থাকলে দ্রুত বল আমাদের। শুধু শুধু কেন আমাদের এমন গোলকধাঁধায় ফেলছিস? দেখছিস না সবাই এমনিতেই কতটা টেনশনে পড়ে আছে। নতুন করে কেন টেনশন বাড়াচ্ছিস সবার তুই? হেনা খানের কথায় সম্মতি জানাই আরব খানম। তিনিও হৃদকে উদ্দেশ্য করে বলেন, তোর দাদি ঠিক বলেছে হৃদ, প্লিজ হেয়ালি করিস না। সবাই এমনিতেই টেনশনে আছে অনেক। তাছাড়া তোর সাথে তো মায়ের বৈবাহিক সম্পর্কটা নেই। তুই নিজের বিয়েটা বাতিল করেছিস 2 বছর আগে, তাহলে এখন কেন তুই মায়াকে বউ বলে দাবি করছিস? হৃদের সোজাসাপটা উত্তর, বউকে বউ বলবো না তো কি বলবো? আয়নের ভাবি বলতে পারি, খারাপ চাপে না বিষয়টি। তাছাড়া যেভাবে বিয়েটা বাতিল করেছিলাম ঠিক সেইভাবেই কাগজগুলো উঠিয়ে নিয়েছিলাম 2 বছর আগেই। আমার জন্মসূত্রে বউকে কি আমি কাগজের সূত্রে ছেড়ে দিতে পারি? পারি না। তাই আমিও ছাড়িনি বউকে কোনো কালেই। প্রথম থেকেই বউ ছিল আমার সে। দ্বিতীয়ত, যে প্রশ্ন উত্তর আয়ন আমার বউ থেকে খোঁজ করছিল এতক্ষণ যাবৎ ধরে, সেই প্রশ্নের উত্তর আয়ন নিজেই পেয়ে যেত, শুধু একটু বিচক্ষণতা কাজে লাগালেই। আয়নের বউকে, সেটা ওর কাবিননামা চোখ বুলালেই পেয়ে যেত বউটার নামটা। পরিস্থিতি এই পর্যায়ে আসতোই না। সেদিন রাতে আয়নকে কাবিননামার একটা কাগজ দেওয়া হয়েছিল, যেটা এখনো অবধি ওর গাড়ির ড্রয়ারে সযত্নে পড়ে আছে। যাই হোক, তোকে আরও একটু সহজ করে দেই। তোর বইয়ের নামের জায়গায় জুয়ের নামটাই আছে। চাইলে কাবিননামার কাগজটা একবার চেক করে দিতে পারিস। আসিফের কাছে আছে কাবিননামার একটা কপি। হৃদ কথাগুলো বলতে বলতে হাত বাড়িয়ে আসিফ থেকে আয়নের কাবিননামার কাগজগুলো পত্র নেয়। জায়গায় দাঁড়িয়ে থেকে আয়নের দিকে বাড়িয়ে দিতেই আয়ন দূর দূর বুকে এগিয়ে এসে কাঁপা কাঁপা হাতে হৃদ থেকে কাবিননামার কাগজটি নিয়ে পাত্রীর নামের জায়গায় চেক করতেই চোখে পড়ল জুয়ের নামটি। আয়নের গোটা দুনিয়া থমকে যায়। নিস্তব্ধ নির্বাক হয়ে দাঁড়িয়ে পড়তেই আরাফ খান, নাহিদ চৌধুরী, মেহেরবান ও হেনা খান জুইকে ফিহার কাছে দিয়ে এগিয়ে আসলো আয়নের কাছে কাবিননামা চেক করতে। একে একে সকলে কাবিননামার কাগজটিতে চোখ বোলাতে স্তব্ধ নির্বাক হয়ে যায়। আয়নের এবার সম্পূর্ণ বিষয়টি একে একে পরিষ্কার হতে লাগলো। বুঝতে পারলো সেদিন রাতে যা হয়েছিল সবকিছু একটা সাজানো গোছানো ষড়যন্ত্র ছিল। আয়ন দুহাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ সংযম করার চেষ্টা করলো। নাক মুখ শক্ত করে হৃদকে উদ্দেশ্য করে বলল, সবকিছু তুই করেছিস তাই না? আয়নের হঠাৎ কথায় চমকানোর ভঙ্গিতে তাকাই সবাই হৃদের দিকে। প্রত্যেকের মস্তিষ্কের একটার পর একটা প্রশ্ন জট পাকিয়ে যাচ্ছে তীব্রভাবে। সবাই মাথায় শুধু একটাই প্রশ্ন, হৃদ তো সেদিন আয়নের সাথে গ্রামে ছিল না, তাহলে সে কিভাবে এত নিখুঁতভাবে সব কিছুর বর্ণনা করছে দুপক্ষের দিক থেকে? যেখানে আর নিজেই জানে না কাবিননামার কি আছে, সেখানে হৃদের কাছে কিভাবে কাবিননামা আসলো, কাগজটা গেল? সবচেয়ে বড় কথা হলো এখন অবধি তো কেউ হৃদকে জানায়নি আসলে এখানে কী নিয়ে সমালোচনা হচ্ছে, বা আয়নমায়ার হৃদের নিয়ে তারা কিছু কথা বলছিল এতক্ষণ ধরে। তাহলে হৃদ কিভাবে এত নিখুঁতভাবে বিশ্লেষণ করছে সব কিছু? প্রশ্ন পাকালো অনেক সবার মাথায়। হৃদ উত্তর করলো না একটারও, বরং বাম হাতে নিচের গলার টাই ঢিল করে পকেটে দুহাত গুছিয়ে একটা ভ্রু উঁচু করে পাল্টা প্রশ্ন করলো আয়নকে, হৃদ, কোনো সন্দেহ আছে তোর তাতে? হৃদের কথাই যেন বজ্রপাত হলো আয়ন সহ সকলের মাথায়। আয়ন নিজের রাগ নিবারণ করতে না পেরে সঙ্গে সঙ্গে হৃদের কলার চেপে ধরে শক্ত হাতে দাঁতে দাঁত পিষে বলে উঠলে, আয়ন, কেন করলি এমনটা আমার সাথে? সব কিছু ছেলেখেলা মনে হয় তোর? আমার ভালোবাসা নিয়ে তোকে খেলতে দিব ভেবেছিস? এত সহজে ছেড়ে দিব সব কিছু? আমি শান্ত থাকি তার মানে এই না যে আমি কোনো কিছু করতে জানি না, সব কিছু ধ্বংস করে দিব যদি আমি আমার ভালোবাসা না পাই। তোকে ডিঙিয়ে হলেও নিজের ভালোবাসা আদায় করে নিব আমি, তারপরও এক চুল ছাড় দিব না কোনো কিছুতে হৃদ। আয়নের আচরণে উপস্থিত সকলে আতঙ্কিত হয়ে এগিয়ে আসে আয়নকে হৃদ থেকে ছাড়ানোর জন্য। ব্যর্থ হলো হৃদ থেকে আয়নকে ছাড়াতে, বরং আয়নের হুঙ্কারের দমে যায় সবাই। বরং দমল না হৃদ, প্রচণ্ড বিরক্তিতে তিক্ত গলা ছাড়লো আয়নকে, আমার গরম লাগছে, দূরে গিয়ে দাঁড়া আয়ন, ঘেঁষাঘেঁষি করছিস কেন তুই? হৃদের খাপ ছাড়া কথায় আরও তেতে উঠল আয়ন। হৃদের শার্টের কলার আরও শক্ত করে ইউ বলে
আরও কিছু বলতে নিবে তার আগেই থামতে হয় আয়নকে। তার ভালোবাসার মানুষটি হৃদকে ঘিরে ব্যাকুলতা ছটফটটা চোখে বিঁধল আয়নের। আয়ন চমকে উঠে হৃদের বুকের দিকে তাকাতেই চোখে পড়ল মায়ের ডুকরে কেঁদে ওঠা মুখটি। আয়নের সমস্ত কায়া ঝাঁকিয়ে কেঁপে উঠল মায়ের তীব্র আর্তনাদ ধ্বনি শুনে। মায়া নিজের দুহাতে হৃদের কোমর জড়িয়ে ধরে হৃদের বুকে নিজের মুখ চেপে ধরে ডুকরে কেঁদে উঠে তীব্র আর্তনাদ করছে আয়নের কাছে হৃদকে বাঁচানোর জন্য। ভাইয়া প্লিজ, ওনাকে মারবেন না, উনি কিছু করেনি, উনি কিছু জানে না তো, আমি বলিনি কিছু, আর বলবো না, সত্যি বলছি। তারপরও আপনি ওনাকে মারবেন না প্লিজ, ওনাকে ছেড়ে দিন না ভাইয়া, ওনার কষ্ট হচ্ছে তো, উনি ব্যথা পাচ্ছেন। কথাগুলো বলতে বলতেই আরও শক্ত করে আঁকড়ে ধরলো মায়ের হৃদকে, নাক মুখ চেপে বুকের ভেতর। হৃদের জন্য ঠান্ডা পানি নিয়ে আসতেই চোখে পড়েছিল আয়ন হৃদের কলার চেপে দাঁড়িয়ে আছে মারার জন্য। আর এতেই যেন সমস্ত দুনিয়া থেমে যায় মায়ার। হৃদের সামান্য আঘাত সহনীয় নয় মায়ার কাছে, তাই হৃদকে আয়ন থেকে বাঁচানোর জন্য পানির গ্লাস ফেলে দৌড়ে এগিয়ে চাপটে ধরে হৃদকে। আকস্মিক ঘটনায় কয়েক সেকেন্ডের জন্য আয়ন থমকে গিয়েও মায়ার পরপর কথাগুলো হৃদকে নিয়ে। কথাগুলো ছিল আয়নের জন্য স্তব্ধতা। হৃদ মায়ার ভয়টা বুঝতে পেরে ততটাই শীতল হয় মায়ের প্রতি যতটা বিরক্তি সে আয়নের প্রতি ছিল। হৃদ নিজের আদরে ডান হাতে মায়ের মাথা বুলিয়ে মারাত্মক সান্ত্বনা দিতে আয়ন পুনরায় হৃদের কলার টেনে ধরে মায়াকে ছোঁয়া থেকে বিরত রাখতে। আয়নের হঠাৎ টানে হৃদ তাল সামলাতে না পেরে মায়া নিয়ে আয়নের দিকে ঝুঁকে যেতেই হৃদ তৎক্ষণাৎ মায়ের পিঠ জড়িয়ে ধরে নিজের দুহাতে, যাতে আয়নের শরীরের সাথে মায়ের পিঠ স্পর্শ না লাগে। হলো তাই, মায়ার পিঠ নয় বরং হৃদের হাত স্পর্শ ভাজলো আয়নের পেটের সাথে। এবার তেতে উঠল হৃদ। এতক্ষণ যাবৎ নিজের পরিবার বলে সে চুপ ছিল আয়নকে কিছু করার থেকে। নিজের পরিবারের সাথে ঝামেলা করতে চায় না বলে শান্ত মস্তিষ্কের বিষয়টি হ্যান্ডেল করতে চেয়েছিল, কিন্তু এখন আয়নের পাগলামোটা বেশি বেশি মনে হচ্ছে তার। তাছাড়া বউ ভয় পাচ্ছে পরিস্থিতিটাকে নিয়ে। হৃদ নাগান্বিত চোখ তুলে তাকায় আয়নের দিকে। এক হাত মায়াকে আঁকড়ে ধরে হৃদ অন্য হাতে আয়নের বুক বারবার ধাক্কা দিতে দিতে রাগী কণ্ঠে বলে, মরার পাখা গজেছে তোর, দেখিস না আমার বউ ভয় পাচ্ছে, দূরে যা। উপন্যাস দেওয়ানে আমার ভালোবাসা সিজন 2 লিখেছেন রিক্তা ইসলাম মায়া, পর্ব 43। হৃদের ধাক্কায় দু কদম পিছিয়ে গেল আয়ন, তবে শান্ত থাকলো না। রাগান্বিত ভঙ্গিতে হৃদের দিকে তেতে আসতেই মায়ের হৃদকে চাপড়ে ধরা অবস্থায় হৃদকে নিয়ে দু কদম সরে গেল। হৃদ কিছু বলবে বা করবে তার আগে দুহাত মেলে দিয়ে হৃদের সামনে দাঁড়িয়ে পড়ে মায়া আয়নের মুখোমুখি। দুচোখ ভর্তি আতঙ্কের জল। মায়ের ছোট দেহ আয়ন হৃদের বুক বরাবর। তারপরও ছোট মায়ের হৃদকে বাঁচার দারুণ ব্যাকুলতা ঘর ভর্তি মানুষের সামনে। স্তব্ধতার ন্যায় এক একটি মানুষ পাথর মূর্তি হয়ে ঠায় জায়গায় দাঁড়িয়ে, চোখ মুখে বিস্ফোলা হতভাব ভাব। মায়া দৃষ্টিতে ভিড় করলো না কারো সে চাহনি বা আয়নের হৃদয় ভঙ্গনের বিষয়টি। যেটা ইফেক্ট করলো সেটা হলো হৃদকে বাঁচাতে হবে আয়ন থেকে। তাই যতটা উত্তেজিত ভঙ্গিতে হৃদকে ছেড়ে ঘুরে দাঁড়ালো, ঠিক ততটাই কাতর গলায় অনুনয় করে বলল মায়া আয়নের কাছে হৃদের জন্য। তৎক্ষণাৎ বলে উঠল, ভাইয়া প্লিজ মারবেন না ওনাকে প্লিজ। উনি কি করেছে আপনার সাথে? আপনি কেন ওনাকে মারতে চাচ্ছেন বারবার? উনি কি আপনার থেকে কিছু নিয়েছে? নিয়ে থাকলে আমি ওনাকে বলে আপনার জিনিস আপনাকে ফেরত দিয়ে দিব। তারপরও আপনি ওনাকে মারবেন না প্লিজ। মায়ের কথা শেষ হলো না তার আগেই প্রচণ্ড তিক্ততার গলা ছাড়লো হৃদ মায়ের পেছন থেকে। মায়ের পিঠ হৃদের পেটের সাথে মিশে থাকা অবস্থায় হৃদ তিক্ত মেজাজে বলল, দিব না আমি আমার জিনিস ওকে। হৃদের কথায় মায়া ভয়ার্থ দৃষ্টি বেলায় অয়নের চোখে মুখের দিকে। কান্না ভেজা গলায় মায়া হৃদকে উপেক্ষা করে আয়নের দিকে তাকিয়ে পুনরায় আগের ন্যায় বলে, ওনার কথা বিশ্বাস করবেন না ভাইয়া, আমি বলছি তো, ওনার থেকে আপনার জিনিস আপনাকে ফেরত দিয়ে নিব। মায়ার কথা শেষ করার আগে হৃদ প্রচণ্ড বিরক্তি মায়ার বাহু টেনে নিজের দিকে ঘোরাতে ঘোরাতে বলল, পাকামো করবা না একদম, বলছি না দিব না আমি আমার জিনিস কাউকে। হৃদ কথাগুলো বলতে বলতেই থেমে যায় মায়ের নাকের দিকে তাকিয়ে। নাক ফুলের ফুটো বেয়ে রক্ত ঠোঁট অব্দি লাল হয়ে আছে। উত্তেজনায় মায়া এতক্ষণ যাবৎ হৃদের শার্টের মধ্যে নিজের নাক ঘেঁষাঘেঁষি করায় অসাবধানতার কারণে হৃদের শার্টের বোতাম নিয়ে মায়ার নাক ফুলের ভেজে রক্ত গড়িয়ে পড়ল নাক বেয়ে ঠোঁট পর্যন্ত। হৃদের শার্টের বুকের অংশেও মায়ের রক্তের দাগ লাগলো। হৃদ কপাল কুঁচকে নিজের বুকের উপর রক্তের দাগটা দেখে নিয়ে চোখ তুলে তাকায় মায়ের নাকের দিকে। আঁচলে নিজের দুহাত ভাঁজে মায়ের নরম তুলতুলে গাল দুটো আঁকড়ে ধরে হৃদ মায়ের রক্তাক্ত নাকটা উঁচিয়ে দেখতে দেখতে বলল, বলেছি নাকফুল পরার দরকার নেই। বালে একটা নাকফুলের জন্য একটা জায়গায় দুইবার ব্যথা পেয়েছ। উফ, অসহ্য। কান্না বন্ধ করো, বিরক্ত লাগছে আমার। দেখি নাকটা বেশি ব্যথা লাগছে আবার।
মায়ের মাথা নাড়িয়ে অসম্মতি জানায়, যার অর্থ না, বেশি ব্যথা লাগছে না তার। তবে মায়া আর চোখে একবার পরিবারের সবাইকে দেখে নিল ভয়ার্ত দৃষ্টিতে। সবাই তাদের দিকে তাকানোয় হতবাক দৃষ্টিতে। নাকে ব্যথা মায়াকে এই মুহূর্তে কাবু করতে পারছে না, যতটা না মায়ের ছোট্ট মনের ব্যথায় কাবু হয়ে আছে হৃদের জন্য। মায়ের বাঁকিয়ে যাওয়া ফেসটা হৃদ পুনরায় নিজের সামনে সোজা করে ধরল। অতি সূক্ষ্ম দৃষ্টিতে মায়ের নাকের চারপাশটা টিস্যু ঘুরিয়ে মুছে দিতে আলতো ফু দিয়ে দিয়ে উত্তেজিত পরিস্থিতিতে হৃদের এমন খামখেয়ালি ভাবটা মেনে নিতে পারেনি আয়ন। হৃদয় ভঙ্গনের দহনে আগুনে ধরাতে চাচ্ছে সব কিছুতে, বিধ্বস্ত ধ্বংস পরিণত করতে চাচ্ছে সব কিছু। আয়ন রাগান্বিত ভঙ্গিতে দুহাত শক্ত করে মুষ্টিবদ্ধ করতেই যেন হৃদ বুঝলো আয়নের ভেতরে জ্বলে ওঠা দহনের আগুনটাকে। তাই মায়ার নাকের রক্তটা পরিষ্কার করে টিস্যু ফেলতে চোখ তুলে তাকায় আয়নের দিকে হৃদ। অন্তত সুচালো ঠান্ডা গলায় হুমকির বার্তা স্বরূপ বলল, আপাতত ঝামেলা চাচ্ছি না আমি আয়ন, তোর সব প্রশ্নের উত্তর দিব, তবে এই মুহূর্তে চুপ থাকতে হবে তোকে। বউ আমার তোকে ভয় পাচ্ছে ভীষণ। তার সাথে নাকে আঘাতও পেয়েছে, তাই মন মেজাজ দুটোই খারাপ হয়ে আছে আমার। এখন ঝামেলা করবি তো ঝামেলায় পড়বি। আগে আমার অবুঝ বউকে শান্ত করে নেই, তারপরও তোকেও শান্ত করব। বউয়ের সামনে ঝামেলা চাচ্ছি না। আমার বউ ছোট মানুষ, এসবের ভয় পাচ্ছে। দাদা ভাই, তুমি আয়নকে আপাতত সামলাও। আমার মনে হয় না ওর মাথায় আমার কোনো কথা ঢুকছে। যদি ও আমার বউয়ের সামনে সিক্রেট করে তাহলে আমি মনে হয় শান্ত থাকতে পারবো না। তাই বলছি দাদা ভাই, টেল হিম জাস্ট ওয়েট ফর 2 মিনিট। হৃদের কথাগুলো বলতে বলতেই মনোযোগী হয় মায়াতে। আরাফ খান দ্রুততার ন্যায় আয়নকে আটকালো। আপাতত সব কিছু সবার মাথার উপর দিয়ে যাচ্ছে। হৃদের মায়াকে নিয়ে ছোট থেকে ছোট বিষয়ে যত্নশীল হওয়াটা, সাথে মায়ের হৃদের প্রতি অস্বাভাবিক পাগলামোর প্রকাশ করছে। দুজনই একে অপরের প্রতি কতটা ডুবে আছে, যতটা হয়তো উপস্থিত কেউ কল্পনাও করতে পারবে না। আরাফ খান দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করে রইল সবার মতো করে। আপাতত তিনিও জানতে চায় হৃদ এরপর কি বলে। তিনি পুনরায় পূর্ণ দৃষ্টি ফেলে হৃদ মায়ের দিকে। তখন হৃদ আদুরে হাতে মায়ের চোখের পানি মুছে দিয়ে বলে জুইকে নিয়ে নিজের রুমে যেতে। হৃদের আদেশে মায়ের নড়েচড়ে আর চোখে আয়নের রাগান্বিত ফেসটা দেখে নিয়ে নাউজ করতে চাইল হৃদের সামনে। তার ধারণা সে চলে গেলে আবারও আয়ন তার মিস্টার ভিলেনকে মারতে চাইবে। তখন যদি মায়া বাঁচানোর জন্য না থাকে তাহলে ভীষণ কষ্ট পাবে তার মিস্টার ভিলেন। না, সে কিছুতেই চায় না এমনটা হোক। আর না সে চায় তার মিস্টার ভিলেনকে কেউ আঘাত করুক। কিন্তু মায়া সব কিছুতেই পেরে উঠল না হৃদের ধমকের সাথে। চোখে মুখে অন্ধকার করে কাঁদতে কাঁদতে জুইকে নিয়ে চলে যায় নিজের রুমে। প্রচণ্ড কান্নায় টৈটম্বুর দুই বোন দরজায় কুণ্ডি লাগিয়ে কাঁদতে বসে। মায়া যেতেই গা ছেড়ে গলায় টাই খুলতে আসিফের হাতে দিল হৃদ। শার্টের ওপর বোতাম দুটো পরপর খুলে উন্মুক্ত করলো নিজের গলদেশ। গুটানো হাতা দুটো আরও একটু টেনে গুটিয়ে নিতে নিতে বলল, তো শুরু কর তোর সব প্রশ্নের ভাণ্ডার। হৃদের খাপছাড়া আচরণের বহিঃপ্রকাশে আয়নের বিন্দুমাত্র হেলদোল হলো না, বরং সে জানতো হৃদ এমন কিছুই বলবে তাকে। আয়ন আগের নাই চোখ মুখ শক্ত করে বলে, কেন করেছিলে এমনটা? গ্রামবাসী সবাই তোর লোক ছিল তাই না? আয়নের প্রশ্নে দায়সারাভাবে উত্তর দিল হৃদ, অবভিয়াসলি। তোর কি মনে হয় বর্তমান যুগে এসেও সেই আগেকার মতো ব্ল্যাক মাইন্ডে আছে নাকি কারো, যে ছেলে মেয়ে দেখলেই ধরে বেঁধে বিয়ে দিবে? এমনটা নেই। যুগ বদলিয়েছে, সেই সাথে মানুষের মাইন্ডও। নিজের খেয়ে পড়ে কেউ নিজের পকেটের টাকা খরচ করে এখন মানুষজন অন্যকে ধরে বেঁধে বিয়ে দেয় না, বরং ছেলে মেয়ে দেখলে ধরে বেঁধে ফাঁদে ফেলে টাকা উসুল করতে চায়। এখন তো সাদাসিধা মাইন্ডে আমার ক্রিমিনাল কেসটা ধরতে পারলো, তার জন্য আমি অবশ্য খানিকটা অবাক হয়েছিলাম। তোকে আমি বোকা ভাবি না কখনোই, কিন্তু তুই বোকার মতোই কাজ করে ফেললি। যাই হোক, মূল কথায় আসি। সেদিন রাতে তোর সামনে উপস্থিত থাকা প্রতিটা সদস্য, ছোট থেকে বড়, বাচ্চা কাচ্চা, জোয়ান বৃদ্ধ মহিলা, প্রতিটা মানুষ ছিল আমার লোক। পুরো এলাকাবাসীকে ঘুষ দেওয়া হয়েছিল বিশাল। হসপিটাল, রাস্তা, বিদ্যালয় এসব বানানোর চুক্তি করা হয়েছিল তাদের সাথে আমার লোকের, যেটা পেয়েও গেছে ইতিমধ্যে। তোর সকল তথ্য আগের থেকেই দেওয়া ছিল তাদের হাতে। তোর যাতে সন্দেহ না হয় সেই জন্য আমার বইয়ের নাম তোকে শোনানো হয়েছিল প্রকাশে কবুল বলার সময়। তবে ঠিক তার সাথে সাথে নম্বরে গ্রামের দুজন সাক্ষীকে রেখে জুয়ের নামটা শুনানো হয়েছিল তাদেরকে। তুই অন্যমনস্ক থাকায় হয়তো লক্ষ্য করিসনি। এবার কাবিন নামায় তোর সাইনটা নেওয়া হয় যাতে জুয়ের নামটা তোর চোখে না পড়ে। দ্বিতীয়ত, তোকে বিয়ের আগ পর্যন্ত আটকে রাখার কারণ হলো যাতে তুই বুঝতে না পারিস আসলে তোর বিয়েটা কার সাথে হচ্ছে। কারণ ভেতরে আমার বউয়ের কাছে গেলে কথা বলে বুঝে যেতি আসলে তোকে জুয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য গ্রামবাসী ফাঁদ পেতেছে।
তাই কৌশলে সবটা আগে করে নেওয়া হয়েছিল। দ্বিতীয়ত, তোর চোখে এটা কেন পড়লো না যে জুই কেন সেদিন আঘাত পেল, আমার বউ কেন পেল না? ভালো করে লক্ষ্য করলে দেখতে পারতি সেদিন ছেলেগুলো জুইকে টানছে, আমার বউকে না। উল্টো আমার বউ তার বোনকে বাঁচানোর জন্য জুইয়ের হাত ধরে টানাটানি করছিল। হৃদের শেষ কথা শেষ হওয়ার আগে পুনরায় হৃদের শার্টের কলার চেপে ধরল আয়ন। রাগে আয়নের নিজের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ছে। তাই হৃদের গুলো সহজে মেনে নিতে পারছে না, পারার কথাও না। হৃদের দেওয়া আঘাতটাও বড়, ছলনাও বড় ছিল আয়নের জন্য, যা আয়ন নিতে পারছে না। রাগান্বিত আয়ন হৃদের শার্টের কলার চেপে দক্ষ হাতে আঘাত করতে নিবে, তার আগেই আরাফ খান ও নাহিদ চৌধুরী আয়নের বাহু টেনে জাপটে ধরে ছাড়ানোর চেষ্টা করল পরপর। উত্তেজিত পরিস্থিতিতে হেনা খান মেহেরবানও পিছিয়ে নেই, আয়নকে থামানোর চেষ্টা করছে। একটা সময় সবার তুমুল চিৎকার চেঁচামেচির শব্দে খানবাড়ির ড্রয়িং রুমে রমনারমনির উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। সারিবদ্ধভাবে বাড়ির সকল কাজের লোক দাঁড়ানো, কিচেন রুমের সামনে জড়সড় হয়ে কম্পিত ভঙ্গিতে। হৃদের শান্ত ভঙ্গিতে যেন অশান্ত নয়, বিরক্তি হলো এবার। আয়নের বারবার শার্টের কলার চেপে ধরাটা মোটেও পছন্দ হলো না তার। আয়ন পরিবারের একজন বলে এতক্ষণ যাবৎ শান্ত মস্তিষ্কে হ্যান্ডেল করতে চাইছিল বিষয়টি, কিন্তু আয়নের বারবার শার্টের কলার চেপে ধরাটা যেন হৃদ অশান্ত বিরক্তিতে পরিণত হচ্ছে। প্রচণ্ড বিরক্তিতে অতিষ্ঠ হৃদ এবারও শক্ত হাতে টেনে আয়নের হাত থেকে নিজের শার্টের কলার ছাড়িয়ে আয়নের বুক বরাবর এক হাতে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দেয় হৃদ। কুচকানা শার্টের কলার টেনে সোজা করতে করতে বিরক্তি সহিত হৃদ আয়নকে বলে ওঠে, বারবার ঘেঁষাঘেঁষি করে গায়ের উপর পড়ে উঠেছিস কেন তুই? দূরে থেকে কথা বলতে পারিস না? কবে থেকে মেয়েলি স্বভাব পালতে শুরু করেছিস তুই? ছেলে হয়ে ঘেঁষাঘেঁষি, ছ্যা! হৃদের পরপর খাপ ছাড়া কথায় আয়ন নিজের লাল লাল হিংস্রত্ব চোখে হৃদের দিকে তাকিয়ে তাতে দাঁত চেপে বলে ওঠে, তুই আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস হৃদ? আমার মন, আমার মাইন্ড, আমার ভালোবাসা নিয়ে তুই সর্বোচ্চভাবে ক্রিমিনালি মাইন্ডে খেলছিস। তোর কি মনে হয় আমি চুপ থাকবো? আমার জীবন নিয়ে খেলতে দিব তোকে আমি? এত সহজ সব কিছু? হৃদ চোখ মুখে বিরক্তি কুচকে অতিষ্ঠ গলায় বলল আয়নকে, তুই কি পাগল? তোর মাথায় সমস্যা আছে? আমার বিয়ে করা বউকে তোর কাছে কোন দুঃখের বিয়ে দিব আমি, যেখানে আমি শারীরিক, মানসিক, আর্থিক সকল দিক থেকে ফিট অ্যান্ড ফাইন? লোকায়ন, আমার কথা শেষ হয় নাই। প্রথমত, আমাদের বিয়েটা সেদিন বাতিল হয়নি। কিছু কারণবশত বউয়ের সাথে রাগ করে বিয়ে বাতিলের কাগজপত্র পাঠিয়েছিলাম, দাদাভাই সাইন করে কোর্টে জমা করলেও আমি পরে লোক দিয়ে উঠিয়ে নিই। দ্বিতীয়ত, বিয়েটা আমার ধর্মীয় মোতাবেক হয়েছিল ছোটোবেলায়, সেখানে কোনোরূপ বিয়ের রেজিস্ট্রি পেপার হয়নি। তাই আমি কাগজসূত্রে বা অন্য কোনো সূত্রে তালাক দিচ্ছি এই কথাটি উল্লেখ করেনি বিয়ে বাতিলের সময়। কাগজে শুধু লেখা ছিল যে আইনগতভাবে আমি আমার বাল্য বিয়েটাকে ক্যান্সেল করেছি, বাস। এই তার কাগজপত্র, চেক করে দেখ। হৃদ কথা বলতে বলতে আয়নের দিকে কিছু কাগজ এগিয়ে দেয়। কাঁপা কাঁপা হাতে আয়ন কাগজগুলোতে চোখ বুলায়। মুহূর্তে বুক কেঁপে উঠল তার। হৃদ যা বলেছে সবটাই গুটি অক্ষরে কাগজে লেখা আছে। আয়নের সাথে সাথে উপস্থিত বাকিরাও একে একে হৃদের দেওয়া কাগজপত্র চোখ বুলালো। হৃদ সবাইকে উপেক্ষা করে পুনরায় আয়নের উদ্দেশ্যে বলল, আয়ন, ধর্মের পাঠ কিন্তু আমি জানি কিছুটা। ধর্মীয় মোতাবেক তালাক কখনোই হয়নি আমাদের, মূলত আমি দেইনি। এখন আমি স্বামী হয়ে বউকে কিভাবে দ্বিতীয় বিয়ে দিব তুই আমারে বোঝা। ওয়েট, তোর জন্য আরও একটা সারপ্রাইজ আছে, নে ধর। এই পেপারগুলো চেক করে একটু মনোযোগ সহকারে করবি, কেমন? ধর নে। হৃদ আয়নের দিকে এবার আরও কিছু কাগজপত্র এগিয়ে দিল। আয়ন সময় নিয়ে একটা একটা করে চেক করতেই মাত্রাধিক চমকালো। উত্তেজিত ভঙ্গিতে একটার পর একটা পেপার উল্টিয়ে দেখতে দেখতে বলল, মানে এসব কি হৃদ? আয়নের উত্তেজনায় হৃদের কাছে দারুণ লাগলো। হৃদ দুপা হালকা ফাঁক করে স্ট্রং হয়ে দাঁড়ালো আয়নের সামনে। পকেটে দুহাত গোজাতে গোজাতে বলতে শুরু করলো, আমার দ্বিতীয় বিয়ের কাবিননামা ও কিছু শর্ত সাপেক্ষে নোটিশনামা, যেখানে গুটি অক্ষরে স্বাক্ষর করেছে আমার আদর্শ বউ। কাবিননামায় দেনমোহর হিসেবে রয়েছে আমার সম্পত্তির 30% আমার বউয়ের নামে। সহজ ভাষায় বলতে গেলে আমি আমার বাপদাদার জন্মসূত্রে যে সকল সম্পত্তি, প্রপার্টি, বিজনেস, ব্যাংক ব্যালেন্স পাবো সেই সবটাই আমি স্বেচ্ছায় আমার বউয়ের নামে ট্রান্সফার করলাম। আমার হালাল সম্পত্তি বলতে আমার বাপদাদার থেকে পাওয়া জন্মসূত্রের সম্পত্তিটাই ছিল, সেটা হলো আমার হালাল বউয়ের জন্য হালাল দেনমোহর হিসেবে দিলাম। বাকি রইল আমার 70% সম্পত্তির, সেটা হলো আমার নিজস্ব হারাম টাকার পাহাড়ে বানানো কালো টাকা, বুঝিস তো? সেটাই। আসি এবার মূল শর্তে। এই যে বউকে ফ্রিতে এত কিছু দিলাম, সেটা কিন্তু মোটেও এমনি এমনি দেইনি আমি, এর পেছনে বড়সড় শর্ত দেওয়া আছে। এবার তুই আমার শর্তনামাগুলোতে চোখ বুলা একটু, সেখানটায় লেখা আছে বেশ কিছু শর্ত সাপেক্ষ 1, প্রথমত আমার বউ ওরফে রিক্তা ইসলাম মায়া, সে স্বেচ্ছায় সজ্ঞানে আমাকে
তার স্বামী হিসেবে মেনে নিচ্ছে, এই প্রতিশ্রুতিতে যে জীবনে কখনো কোনো পরিস্থিতি সে আমাকে তার পক্ষ থেকে ডিভোর্স দিতে পারবে না। আর যদি কোনো কারণে তার মন বদল হয়, আমাকে ডিভোর্স দিতে চায়, তাহলে সে আমাকে আমার 100% সম্পত্তির সমতুল্য ভাগ দিতে হবে বাধ্যতামূলক। আর যদি দিতে না পারে তাহলে তার পক্ষ থেকে ডিভোর্স গ্রহণযোগ্য হবে না আইনিভাবে। দ্বিতীয়ত, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আমার বউয়ের হয়ে কথা বলে এবং সাপোর্ট করে আমার থেকে তাকে আলাদা করার বা ডিভোর্স দেওয়ার, তাহলে সেই উক্ত সহৃদয়বান ব্যক্তি আমাকে আমার বউয়ের হয়ে 100% সম্পত্তির ভাগ পরিশোধ করতে হবে। আর যদি না পারে তাহলে জরিমানা স্বরূপ তার সকল ব্যাংক ব্যালেন্স সম্পত্তি আমার নামে ট্রান্সফার হবে, প্লাস তার সপরিবার সহ সে আইনি ব্যবস্থায় থাকবে 14 বছর পর্যন্ত। এখন জেলখানায় 14 বছর কিভাবে রাখতে হবে সেটা নিশ্চয়ই আমাকে কাউকে শেখায় দিতে হবে না, তাই না? তোদের জেলে রাখাটার দায়িত্বটাও আমার নিজেরই হবে। এবার যদি তুই মনে করিস যে আমার বউয়ের হয়ে আমার শর্ত পূরণ করবি, শর্ত মোতাবেক আমাকে 100% পাওনা পরিশোধ করবি, তাহলে শুনে রাখ, আমার সম্পত্তির 30 ভাগ হলো, 30 ভাগ মানে হাজার হাজার কোটি টাকা হয়ে দাঁড়ায় খানবাড়ির সম্পত্তিতে। সেখানে আমার সম্পত্তির 100 ভাগ মনে কারো 100 ভাগ মানে কারো মাথায় হিসাবেই আটকাবে না কতটা কালো টাকার পাহাড় জমা আছে আমার নামে। গ্যাংস্টার মানুষ দিনের আলোতে ক্ষমতা আসরে বসে সকলের সামনে দিয়ে ডাকাতি করাই আমার কাজ, তাই তোর আশাটাকেও গুটিবালি দে। যাই হোক, এবার আসি তৃতীয় শর্তে। আমি চাইলে ডিভোর্স দিতে পারবো আমার বউকে, তবে আমার ডিভোর্স দেওয়ার সাথে সাথে আমার সম্পত্তির 30 ভাগ একান্তভাবেই আমার বউয়ের নামে ট্রান্সফার হয়ে যাবে নিদাবি স্বরূপ। ব্যাস এতটুকুই। পরের শর্তগুলো তুই নিজে দায়িত্ব পড়ে নিস। এবার আসি তোর কাছে, তুই কী করবি সেটা তোর একান্ত ব্যক্তিগত ইস্যু, তবে আমি আমার বউকে ছাড়ছি না ইহকালে আর না পরকালে। বউ থাকতে না চাইলে বাধ্য করব, দরকার পড়লে দুপা কেটে সারা জীবন অন্য রুমে বসে রাখবো, তারপরও বউকে ছাড়ছি না। তাই বলছি আমার রাস্তায় আসবি না। আমি তোকে আজকে শান্তস্বরূপ বোঝাচ্ছি, কারণ আমি ঝামেলা চাচ্ছি না পরিবারের সাথে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তুই আমার বউকে দেখেছিস, আমার প্রতি তার অস্বাভাবিক পাগলামোটাও চোখে পড়েছে তোর। এখন নিশ্চয়ই আমাকে ভেঙে বলতে হবে না তোকে যে আমার বউয়ের কতটা অস্তিত্ব জুড়ে আমার বসবাস রয়েছে। বাকিটা তোর ইচ্ছা, এখন কাহিনী করতে চাইলে করতে পারিস, সফল হবি বলে মনে হয় না। তারপরও নিজের সান্ত্বনার জন্য ট্রাই করে দেখতে পারিস। আই অলওয়েজ দেয়ার ফর ইউ। দীর্ঘ ভাষণে থামল হৃদ, বুক ফুলিয়ে শ্বাস ছাড়ল। অনেকটা বছর পর পরিবারের সাথে এত কথা বলতে হয়েছে তাকে, তাও ফালতু একটা বিষয় নিয়ে। হৃদ দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ তুলে তাকায় আয়ন উপস্থিত সদস্যের দিকে। প্রত্যেকেই বাকরুদ্ধ বিস্মিত অবস্থায় দাঁড়ানো। হয়তো কারোই হৃদের কথাগুলো হজম হয়নি। হৃদ তীক্ষ্ণ দৃষ্টিতে সবাইকে পর্যবেক্ষণ করতেই কানে আসলো কারো ডুকরে কেঁদে ওঠার শব্দ। উপস্থিত সবাই চমকে উঠে পেছনে তাকাতেই চোখে পড়ল ফিহার ফ্লোরে বসে সোফায় মুখ গুজিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠেছে। উপস্থিত কেউ বুঝল না ফিহার হঠাৎ কেঁদে ওঠার কারণটা। ফিহা নিজের বুকে ফাটা কষ্ট লুকাতে না পেরে ডুকরে কেঁদে ওঠে সবার সামনেই। এমনিতে এলোমেলো সম্পর্কের জোরে সে দিশেহারা প্রায়। আরিফকে কিছুতেই মানাতে পারছে না নিজের জন্য। দীর্ঘ 3 বছরের সম্পর্কটা ইতি ঘটে যাচ্ছে দিনকে দিন। এমনিতেই আরিফ মায়াকে নিয়ে খানবাড়ির সাথে নারাজ, যার রেস্ট টেনে ফিহার সাথে সম্পর্ক নষ্টের কারণ। তারপর ফিহা কোথাও একটা আশা রেখেছিল হয়তো মায়ের সাথে আয়নের বিয়েটা হলে নিশ্চয়ই তাকে আরিফ মেনে নিতে পারবে, কারণ মায়া তখন খানবাড়ির গণ্ডি থেকে পার হয়ে যাবে এই ভেবে। কিন্তু এখন মায়ের সাথে সাথে জুয়েও অনাকাঙ্ক্ষিতভাবে খানবাড়ির সম্পর্কের ভিড়ে আটকা পড়ে গেল। এলোমেলো সম্পর্কগুলো আরও এলোমেলো হয়ে গেল। এবার আরিফকে বানাতে পারবে না বলে মনে হচ্ছে, বরং আরও রেগে যাবে নিজের দ্বিতীয় বোনকে খানবাড়ির সম্পর্কে আটকানোর জন্য। তার দোষের ফলস্বরূপ ফিহা সারা জীবনের জন্য আরিফকে হারাতে হবে। তাছাড়া নিজের বাপ ভাইও আর মেনে নিবে না মায়ের পরিবারের কাউকে, কারণ আজকের ঘটনাকে কেন্দ্র করে ফিহার পরিবারের সবাই মন বিষিয়ে গিয়েছে হয়তো মায়ের পরিবারের প্রতি। সেটা টের পেয়েছে ফিহা। এলোমেলো সম্পর্কের কথা চিন্তা করেই ফিহা বারবার ডুকরে কেঁদে উঠতে চাইছে। আয়ন কাউকে কিছু বলল না, আর না ঘুরে দেখলো নিজের বোনের কান্নারত অবস্থাটা। অশান্ত মনে বেরিয়ে পড়লো খানবাড়ির চৌকাঠ মেরিয়ে। হৃদের দেওয়া কোনো শর্তই আয়নকে আজ নড়াতে পারেনি, তবে হৃদের বলা লাস্ট কথাগুলো আয়নের বুক কেঁপে এপিট ওপিট থেকে তীর মেরেছে, তীব্রভাবে আঘাত করেছে মায়ের চোখে হৃদের জন্য বাকুল ভালোবাসা দেখে। কারণ আয়ন সচক্ষে দেখেছে মায়ের ছটফট হৃদের জন্য, দেখেছে মায়ের চোখে বাকুলতা, ভালোবাসা হৃদের জন্য। মায়ের সব কিছুতে আজ জড়িয়েছিল হৃদ আর হৃদ। আর নিজেকে মায়ের চোখে কোথাও দেখতে পায়নি, আর না দেখেছে মায়ের চোখে নিজের জন্য সম্মান না ভালোবাসা, পেয়েছে শুধু ভয় আর ভয়। আর এতেই আয়ন অশান্ত বড্ড যন্ত্রণায় বুকে তীব্র ব্যথায় কাতর। তার আজ
একা থাকা প্রয়োজন। মায়ের জন্য সে হৃদের সাথে যুদ্ধ করতে রাজি, কিন্তু যুদ্ধটা করবে কার জন্য আয়ন? মায়া তো তার নয়, সে তো তাকে চায় না, হৃদকে চায়। আয়ন যেতে হৃদের গম্ভীর মুখে প্রস্থান করলো নিজের রুমের দিকে। আপাতত তার কাজ শেষ, বাকিটা সময়ে সময়ে দেখা যাবে। এলোমেলো সম্পর্কের ভিড়ে পরদিন সকালে জুই এক প্রকার কান্নাকাটি করে খানবাড়ির সম্পর্ক মারিয়ে ছুটে চলে আসলো ব্রাহ্মণবাড়িয়াতে। জুইয়ের পেছন পেছন মায়াও ছুটল ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে নিজের পরিবারের। পরদিন সকালে মায়া সব কিছু বাদ দিয়ে জুইকে নিয়ে পড়ে রইল। এতটাই খামখেয়ালি অন্যমনস্ক ছিল যে একবার হৃদের সাথে দেখাটা অবধি করল না। হৃদকে না বলে গেল। মায়া হৃদকে পেছন ফেলে জুইয়ের সাথে পাড়ি জমালো ব্রাহ্মণবাড়িয়াতে। আর এতে যেন সম্পর্কের এলোমেলো ভিড়ে আরও একটি সম্পর্ক শেষ হলো। এলোমেলো সম্পর্কের আগুন বুঝি এবার হৃদ মায়ের সম্পর্কেও লাগলো। সবেমাত্র হৃদ মায়ের নতুন গোছানো সুন্দর সম্পর্কটিতেও ফাটল সৃষ্টি হলো মায়ের অবুঝতার কারণে। অধৈর্যের ন্যায় মায়া জুইকে নিয়ে চলে গেল নিজের পরিবারের। আজ 1 মাস হৃদকে না জানিয়ে। হৃদও খবর নিল না, নেওয়ার চেষ্টাও করলো না। গোছানো সম্পর্কটা আবার অগোছালো হলো। মায়াও পড়ে রইল নিজের পরিবারের, নিজের বাবা মার কাছে। উপন্যাস দেওয়ানা আমার ভালোবাসা সিজন 2 লিখেছেন রিক্তা ইসলাম মায়া, পর্ব 44। ব্যবসা গরমে অতিষ্ঠ জননগরী। লোডশেডিং প্রচণ্ড, ঘন ঘন বিদ্যুৎ চলে যাচ্ছে আবারও ফিরছে। তবে আপাতত বিদ্যুৎ নেই চারপাশে, নেই কোনো প্রকৃতির শীতল হাওয়া, তপ্ত গরম চারপাশে। আমাবস্যার ঘন কালো ঘুটঘুটে রাত। সময়টা রাত 10টার কৌটো পেরিয়ে যথারীতি 11টার কাঠায় বেজেছে আরও 20 আগেই। বর্তমান রাত 11টা 21 মিনিট। একটা মাঝারি সাইজের দোতলা বাড়ির কন্যার রুম খোলা বারান্দায় স্থির দাঁড়িয়ে আছে জুই। অশান্ত বনে শান্ত দৃষ্টি স্থির প্রশস্ত কালো আকাশে ঝলমলে তারার দিকে। ভাবনা জুড়ে নানান চিন্তা। সেই চিন্তার এক অংশে আয়নের নামটাও আছে। ভাবনায় বিভোর জুইকে চমকে দিতে হঠাৎ আগমন ঘটল মায়ার। চঞ্চল হরিণীর ন্যায় অন্ধকার রুম হাতড়ে এসে ধূপ করে বসলো খোলা বারান্দায় বেতের চেয়ারের উপর। চেয়ারটা খানিকটা নড়ে উঠল শব্দ করে। অন্ধকারে হঠাৎ শব্দে ভয়ে চমকে ওঠে জুই। ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে তাকাতেই অবছা আলোয় চোখে পড়ল মায়ের দুষ্টু হাসির রেখা। ভয় পেয়েছিস? মায়ের কথায় হালকা হাসার চেষ্টা করলো জুই। বিষণ্ণতা ঘিরে মন খারাপ ভাব নিয়ে পুনরায় ঘাড় ঘুরিয়ে তাকায় অন্ধকারময় আকাশের দিকে। মায়ের কথায় ছোট্ট করে উত্তরে বলল না। নিজের পাশের বেতের চেয়ারটা টেনে মায়ের চেয়ারের সাথে লাগিয়ে জুইকে সেখানটায় বসতে ইশারা করে বলে, আয় এখানটায় বস। মায়ের কথা অনুযায়ী জুই বিনা বাক বয়ে এসে বসলো মায়ের পাশের চেয়ারটায়। দুজনের স্থির দৃষ্টি খোলা আকাশের উপর। নীরবতা ভেঙে মায়া পুনরায় বলে, কি নিয়ে এত ভাবছিস? কিছু না। আয়ন ভাইকে মনে পড়ছে? না। জুয়ের উত্তরের পুনরায় নীরবতা ছেয়ে যায় চারপাশে। সেদিন রাতের ঘটনার পর আজ 2 মাস থেকে অধিক সময় পার হয়েছে জুয়ের সাথে মায়ার ব্রাহ্মণবাড়িয়াতে আছে নিজের পরিবারের সাথে। শফিকুল ইসলামের শরীরটা বেশ একটা ভালো যাচ্ছে না বিদায় মায়া ঢাকা ফিরছে না ইচ্ছাকৃতভাবে। অবশ্য আরও একটি কারণ আছে, জুইকে মানসিকভাবে সাপোর্ট করার জন্য আপাতত মায়া ব্রাহ্মণবাড়িয়াতেই থাকা। তবে খানবাড়ির সকলের সাথে যোগাযোগ হয়, কথা হয় বাবা শফিকুল ইসলামের ফোন দিয়ে। শুধু হৃদের খবরাদি জানা নেই মায়ার। আজ বিগত 2 মাসের বেশি সময় ধরে হৃদের সাথে মায়ার কথা বা দেখা সাক্ষাৎ নেই। হৃদ ভালো আছে কিনা তাও জানা নেই মায়ার। তবে প্রতি মুহূর্তেই খুব জানতে ইচ্ছা হয় মায়ার, তার মিস্টার ভিলেন কেমন আছে, ভালো আছে কি না। একদিন তো মায়ের লাজ লজ্জা মাথা খেয়ে হেনা খানকে জিজ্ঞেস করেই বসেছিল তার মিস্টার ভিলেন কেমন আছে, ভালো আছে কি না। সেদিন হেনা খানের উত্তরে বলেছিল ভালো আছে, ব্যাস এতটুকুই। আর কিছুই মায়া প্রশ্ন করতে পারেনি। আর না, হেনা খান আগ বাড়িয়ে হৃদের সম্পর্কে কিছু বলেছিল মায়াকে। অক্ষত মায়া খুব ছটফট করে তার মিস্টার ভিলেনের খবর নিতে। মায়ের ছোট্ট মনে বেশ অভিমান জমা হয়েছে, কেন তার মিস্টার ভিলেন তার খবর নিচ্ছে না, কেন মায়াকে দেখতে আসে না ব্রাহ্মণবাড়িয়াতে। এত কিসের ব্যস্ততা এই লোকটির, তাকে কি একটাবারও মিস করা যায় না। কই, মায়া যে বসে বসে সারাদিন লোকটাকে মিস করে বেড়ায়, কষ্ট পায়, সেটা কাকে বলবে সে। মায়ের ছোট্ট মাথায় একটা জিনিস কিছুতেই আসে না, সে কেন এমন পাষাণ লোককে বসে বসে সারাদিন মিস করে বেড়ায়। তাছাড়া তার মিস্টার ভিলেনও কি আর কোনো কাজ নেই বসে বসে মায়ের ভাবনায় আসা ছাড়া। মায়ের মন খারাপ হয়, ভীষণ মন খারাপ হয়, হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করার মতো মন খারাপ হয়। কিন্তু সে কাঁদবে না, বরং ভীষণ অভিমান করবে তার মিস্টার ভিলেনের সঙ্গে। কথাও বলবে না, ফিরেও তাকাবে না। এমন মন খারাপের অভিমান করবে মায়া। দৃঢ় ভাবনা চিন্তায় মত্ত মায়া অন্ধকারময় রুমে গাল ফুলিয়ে তাকিয়ে রইল ঝলমলের তারার দিকে। নিস্তব্ধতা পুনরায় ছেয়ে যায় চারপাশে। এবার নীরবতা ভাঙল জুই। আকাশের দিকে তাকিয়ে বিষণ্ণ গলায় বলল জুই, ভাইয়াকে মিস করছিস?
মায়ের মন খারাপের কাট উত্তর, না। তোর লটকানো ফেস দেখলে যে কেউ বলে দিবে তুই কতটা শোকাহত স্বামীর দহনে, কতটা মিস করছিস ভাইয়াকে। ফিরে যাচ্ছিস না কেন তাহলে ঢাকায়? বাবা অসুস্থ, আগে বাবা সুস্থ হোক তারপর যাব। জয় দীর্ঘ নিঃশ্বাস ফেলে ছোট করে উত্তরে বলল, হুম। পুনরায় নীরবতা ছেয়ে যায় চারপাশে। মায়া খানিকটা নড়ে চড়ে বসে ঘুরে তাকায় জুয়ের দিকে। অবছায়া আলোয় দেখল জুয়ের বিষণ্ণতার ফেসটি। খানিকটা হাঁসফাঁস করে জুইকে কিছু বলার জন্য মায়া নীরবতা কাটিয়ে পুনরায় মুখ খুলল মায়া। জড়তাই বলল মায়া, কিছু প্রশ্ন করলে ঠিকঠাক উত্তর দিবি তো জন্য, কিছু লুকাবি না তো কিন্তু। মায়ার জড়তার কণ্ঠে কান খাড়া হলো জুয়ের। তবে মায়ের দিকে ঘুরে তাকালো না ঠিকই, পরপর খানিকটা হলেও বুঝতে পারল আসলে মায়া কি বলতে চায় ওকে। তাই কোনোরূপ বনিতা বা না করেই সম্মতি বলল জুই। বল, মিনমিন গলায় বলল মায়া। আয়ন ভাইকে পছন্দ করিস? মায়ের হঠাৎ প্রশ্নে খানিকটা কেঁপে উঠল যেন জুই। বুকের ধরপর চিনচিনি ব্যথা নিয়ে মায়ের অগোচরে শক্ত করে চেপে ধরল বেতের চেয়ারের হাতল। কম্পিত কণ্ঠে কঠিনতা বজায় রেখে শক্ত গলায় বলল জুই, না। তাহলে তোদের বিয়ের বিষয়টা এখন পর্যন্ত বাবাকে কেন জানাচ্ছিস না তুই? তোর কি মনে হয় না এখন অন্তত পরিবারের সবাইকে জানানো দরকার তোদের বিয়ের বিষয়টা নিয়ে? বাবা সুস্থ নয় মায়া, অসুস্থ তিনি। হার্টের সমস্যা ওনার ইদানিং বেশি হচ্ছে, সেটা তুই জানিস। এমন অবস্থায় আমার অনাকাঙ্ক্ষিত বিয়ের বিষয়টা প্রকাশ করলে কি হবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছিস তুই। তাছাড়া তোর বিয়েটাই বাবা আজ পর্যন্ত মেনে নিতে পারেননি, সেখানে দ্বিতীয়বারের মতো সেই খানবাড়ির সাথে আমার অনাকাঙ্ক্ষিত বিয়েটা তিনি সহজে মেনে নেবেন বলতে পারিস? তোর কি মনে হয় মেনে নিবে? ঝামেলা কতটুকু হবে বলার বাহিরে। এসবের জন্য সময় দরকার। সময় হোক, বাবাকে সবটা বলবো আমি। আর কত সময়? তোদের বিয়ের অলরেডি 4 মাস চলে যাচ্ছে জন্য। বাবার সাথে পরে কথা বললেও অন্তত অয়ন ভাইয়ের সাথে একবার তোর কথা বলা উচিত। তোরা কি বিয়েটাকে কন্টিনিউ করতে চাচ্ছিস নাকি? মায়াকে শেষ করতে দিল না জয়, তার আগেই বলে উঠল, প্রশ্নেই ওঠে না বিয়েটা কন্টিনিউ করার। এই বিয়েটা আমি চাই না, আর না চাই সম্পর্কটা সারা জীবন বয়ে বেড়াতে। আমি আমার বাবাকে প্রচণ্ড ভালোবাসি ঋতু। আমার জন্য আমার বাবার বিন্দুমাত্র কষ্ট পাক সেটা আমি কখনোই চাইবো না। বাবা খানবাড়ির সাথে কোনো সম্পর্ক পছন্দ করে না, তাই আমিও চাই না নতুন কোনো সম্পর্ক করুক তাদের সাথে। আমার যেটা যেভাবে আছে সেভাবেই থাকুক। বিয়েটা আমি ভুলে গেছি অনেক আগেই। আমার জীবনে বিয়েটা শুধু কালো অতীত ছাড়া অন্য কিছু না। আমি আমার জীবনে দ্বিতীয়বারের মতো কখনোই মুখোমুখি হতে চাই না সেই বিয়েটার সাথে। তাই বলছি তুই ভুলে যাই বিয়েটাকে। রাত 1:45। ঘন ঘন দরজার কড়াঘাতে ঘুম থেকে ধূর পড়িয়ে উঠল জুই। ঘুম ঘুম চোখে দরজার দিকে তাকাতেই উচ্চ শব্দে চিৎকার চেঁচামেচি শোনা যায় দরজার ওপাশ থেকে রেহেনা বেগমের। মধ্যরাতে মায়ের চিৎকার চেঁচামেচির শব্দে ঘাবড়ে যায় জুই। এত রাতে কি হয়েছে বিষয়টি বুঝতে না পেরে পাশে থাকা মায়ার দিকে তাকায়। মায়া উপর হয়ে বালিশে মুখ গুজিয়ে বেঘরে ঘুমাচ্ছে। দরজার এতটা উচ্চস্বরে কড়াঘাতের শব্দ বিন্দুমাত্র কানে ঢুকছে না মায়ার। জুই আতঙ্কিত ভঙ্গিতে মায়াকে বেশ কয়েকবার ধাক্কিয়ে জাগ্রত করার চেষ্টা করলো। মায়াকে কিছুতেই ঘুম থেকে উঠাতে না পেরে বাধ্য হয়ে জুই একাই ছুটল দরজার দিকে। রুমের লাইট জ্বালিয়ে দরজা খুলতেই চোখে পড়ল রেহেনা বেগমের কান্না জড়িত লাল হয়ে ফুলে যাওয়া ফেসটা। আতঙ্কিত জুই সঙ্গে সঙ্গে রেহেনা বেগমকে চাপটে ধরতেই তিনি ডুকরে কেঁদে ওঠে জুইকে বুকে নিয়ে। অস্পষ্ট স্বরে বলতে থাকে, তোর তোর বাবা তোর বাবার হার্ট অ্যাটাক করেছে জুই। আরিফ তোদের বাবাকে নিয়ে গাড়িতে উঠাচ্ছে, তাড়াতাড়ি চল তোরা দুজন। মায়াকে ডাক, তোদের বাবা জ্ঞান ফিরে তোদের দুজনকে পাশে দেখতে চাইবে, চল তাড়াতাড়ি তোরা দুজন আমার সাথে। রেহেনা বেগমের কথায় আকাশ ভেঙে পড়ল যেন জুইয়ের মাথায়। সশব্দে কেঁদে ওঠে, পরপর ধাক্কিয়ে জাগ্রত করে মায়াকে। মায়াকে শফিকুল ইসলামের কথা জানাতেই হাউমাউ করে কেঁদে ওঠে মুহূর্তেই। রাতে শফিকুল ইসলাম ভালো ছিলেন, হঠাৎ করে কিভাবে হার্ট অ্যাটাক করলো কেউই বুঝতে পারছে না বিষয়টি। অক্ষত জুই ও মায়া রেহেনা বেগমের পিছু পিছু ছুটে যায় শফিকুল ইসলামের কাছে। অজ্ঞান অবস্থায় শফিকুল ইসলামকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল হসপিটালে ভর্তি করতেই ডক্টর জানায় শফিকুল ইসলামের অবস্থা বেশ ক্রিটিক্যাল, ওনার ব্রাহ্মণবাড়িয়াতে ভালো চিকিৎসা হবে না, তাই ঢাকার একটা হসপিটালে রেফারেন্স করে দেয়। ইমার্জেন্সিতে অ্যাম্বুলেন্স করে মধ্যরাতেই ছুটে চলে ঢাকার উদ্দেশ্যে আরিফ অসুস্থ শফিকুল ইসলামকে নিয়ে। অক্সিজেন মাস্ক লাগিয়ে রেখেছেন শফিকুল ইসলামকে মুখে। তার পাশেই বসে আছে বিধ্বস্ত অবস্থায় রেহেনা বেগম, জুই ও মায়া। আরিফ ড্রাইভারের সাথে বসা, উত্তেজিত ভঙ্গিতে বারবার ঘুরে ফিরে তাকাচ্ছেন, বাবাকে দেখছেন আর ফোনে কারোর সাথে হসপিটালে ভর্তি করানোর বিষয়টি আলোচনা করছে। যথারীতি রাত 3:21 পৌঁছায় ব্রাহ্মণবাড়িয়ার ডক্টরদের রেফারেন্স করা ঢাকা হসপিটালের মধ্যে
শফিকুল ইসলামকে নিয়ে। সেখানে পূর্ব থেকেই উপস্থিত ছিল মায়ার বড় বোনের স্বামী শাহিন আহমেদ ও তার ছোট ভাই শুভ আহমেদ। যথারীতি শফিকুল ইসলামকে কেবিনে শিফট করাতেই নার্সরা এগিয়ে আসে সেদিকে এবং ইমার্জেন্সি ওয়েতে ডাক্তারও ডাকা হয়। কয়েক মিনিটের মধ্যে কক্ষে ডাক্তার প্রবেশ করতেই দেখল ছোটোখাটো ভিড় জমানো রোগীর চারপাশে, তবে সবাই সামনের দিকে ফিরানো। তাই ডক্টর অন্তত গম্ভীরতায় সহিত দরজার সামনে থেকে সবার উদ্দেশ্যে সতর্কতা অবলম্বন করে বললেন, রোগীর চারপাশে এত ভিড় কেন করছেন আপনারা? প্লিজ আপনারা সবাই বাইরে যান, রোগীকে স্পেস দিন। কথাগুলো বলতেই থামে আয়ন। উপস্থিত মায়াসহ পরিবারের সবাই ঘুরে তাকায় আয়নের দিকে। সবাই চমকে ওঠে আয়নকে ডক্টরের জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে। পরক্ষণেই আরিফের মনে পড়ল আয়ন একজন বিশিষ্ট কার্ডিওলজিস্ট, হার্টের ডাক্তার। ফিহা অসংখ্যবার বলেছিল তাকে। ভাগ্যক্রমে আবারও খান পরিবারের দুয়ারে আসতে হলো তাদের। আয়ন আজ প্রায় 2 মাস পর মুখোমুখি হলো মায়ার, তারপরও তার সপরিবারে। স্তব্ধ নিবাক আয়ন দরজার সামনে দাঁড়িয়ে থাকতেই উত্তেজিত মায়া দৌড়ে আসে আয়নের সামনে। পুরাতন কথা ভুলে গিয়ে শুধু মাথায় থাকলো আয়ন ভাই একজন ভালো ডক্টর মানুষ, সে মানুষদের প্রাণ বাঁচায়। মায়া অসংখ্যবার শুনেছে, দেখেছে আয়নকে মানুষের প্রাণ বাঁচাতে। তাহলে আজ আয়নই পারবে তার বাবাকে সুস্থ করতে। সে তো মানুষ বাঁচায়। তাহলে ভয়ার্ত মায়া কান্নায় টইটুম্বর হয়ে অস্থির ভঙ্গিতে আয়নের একটা হাত চেপে বিশ্বাসের সহিত চেপে ধরে নিজের ছোট্ট 2 হাতের মুঠোয় কান্না জড়িত গলায় তৎক্ষণাৎ আওড়ায়, ভাইয়া, আব্বুকে বাঁচান প্লিজ, আব্বু হার্ট অ্যাটাক করেছে, আপনি আব্বুকে বাঁচিয়ে তুলুন না প্লিজ, আমার আব্বু অসুস্থ, প্লিজ ভাইয়া দেখুন কি হয়েছে আমার আব্বুর। অশান্ত মনে শান্ত চোখে আয়ন মায়াকে এক পলক দেখে নিল। আজ প্রায় 2 মাস পর মায়ের সঙ্গে তার দেখা। খানবাড়িতে যাওয়ার হয় না আর আয়নের, কারো সাথে যোগাযোগও করা হয় না। তবে হঠাৎ করে যে এইভাবে মায়ের সাথে আবারও দেখা হয়ে যাবে কখনো ভাবেনি আয়ন। গত 2 মাস নিজেকে অনেকটা গুছিয়ে নিয়েছে মায়ের ভালোবাসার অনুভূতি থেকে। নিজেকে ব্যস্ত রেখেছে কাজের চাপে, শক্ত রেখেছে চেয়েছে ভিতর থেকে। কিন্তু আজ হঠাৎ করে মায়াকে চোখের সামনে বিধ্বস্ত অবস্থায় দেখে যেন আবারও বেহায়া বুকটা জ্বালাতন করছে প্রচণ্ডভাবে। আয়নের বেহায়া চোখের দুটো চাইল মায়াকে গভীরভাবে পর্যবেক্ষণ করার, কিন্তু সতর্ক মস্তিষ্ক টনক নড়ল, বাধা দিল অন্যের বউকে দেখার থেকে। ঘোর প্রতিবাদ জানালো, অসাধারণ এই মেয়েটি তোর না, সে তোকে ভালোবাসে না, অন্য কাউকে ভালোবাসে আয়ন, এই মেয়ের দিকে ভুলেও তাকাবি না। আয়ন যেন শুনল তার মস্তিষ্কের কথাগুলো। মায়াকে গভীর চোখে দেখল না, বরং দৃষ্টি সরিয়ে সামনের তাকালো। চেহারায় ফুটল প্রফেশনাল গম্ভীর ভাব। গম্ভীর কণ্ঠে বলল সবাইকে, দেখছি আমি, সবাইকে নিয়ে তুমি বাহিরে যাও। আয়নের কথাগুলো রাখলো মায়া। আয়নকে সুযোগ দিয়ে চলে গেল বাহিরে। মায়া যেতেই গোপনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আয়ন এগিয়ে যায় শফিকুল ইসলামের দিকে। চোখে ইশারায় সবাইকে বের হয়ে যেতে বলতেই একে একে সবাই চলে যায় কেবিনের বাহিরে। আয়ন পুনরায় দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্বস্তির মনোভাব নিয়ে শফিকুল ইসলামের হাত চেপে ধরে নার্ভ চেক করতেই বেখেয়ালি চোখ যায় সামনে। শফিকুল ইসলামের বাম হাত চেপে ধরে তাতে মাথা টেকিয়ে পাশে বসে থাকা জুয়ের উপর। মেয়েটি থেকে থেকে ফুপিয়ে কেঁদে ওঠার কারণে হালকা শরীর নড়ছে জুয়ের। আয়ন প্রথমে জুইকে চিনতে না পেরে কপাল কুঁচকে বিরক্তির সহিত গম্ভীর মুখে বলল, এক্সকিউজ মি মিস, আপনি বাহিরে যান, পেশেন্টের পাশে কান্না করা নিষেধ। আয়ন কথাগুলো বলতে বলতে থামলো। ততক্ষণে জুয়ের মাথা তুলে তাকায় আয়নের দিকে। অনেকটা সময় নিয়ে কান্নায় অসম্ভব লাল হয়ে আছে জুয়ের ফর্সা নাকমুখ। অগোছালোভাবে মুখের চারপাশে চুলের গোছা বের হয়ে আছড়ে পড়ছে জুয়ের মুখে। অসম্ভব মায়াবী দেখালো জুয়ের কান্নায় লাল হয়ে যাওয়া মুখটা। তবে চমকে ওঠে দুজনেই স্থির দৃষ্টিপাত করলো একে অপরের দিকে কয়েক সেকেন্ড। অনাকাঙ্ক্ষিতভাবে হঠাৎ দেখায় অপদস্থ হলো দুজনই। তবে সেটা জুয়ের চেহারায় প্রকাশ পেলেও আয়নের চেহারায় ছিল প্রফেশনাল গম্ভীরতার ভাব। কোনো কিছু বোঝার উপায় নেই আয়নের বাহিক্য গম্ভীর্য দেখে। তবে আয়ন বুঝল জুয়ের থমথমে দৃষ্টিটা। জুয়ের দৃষ্টি থেকে নিজের দৃষ্টি সরিয়ে পুনরায় নিজের কাছে মনোযোগী হলো আয়ন। শফিকুল ইসলামের নার্ভ চেক করতে করতে অপর হাতে ঘড়ির দিকে তাকিয়ে আয়ন প্রফেশনাল গম্ভীর কণ্ঠে জুইকে উদ্দেশ্য করে বলল, বাহিরে যান আপনি, পেশেন্টের কাছে ভিড় জমানো যাবে না, নিষেধ। আয়নের কথায় বিনা বাক বয়ে উঠে দাঁড়ালো জুই। বাবার অসুস্থতার শোকাহত জুই তখনও আয়নকে নিয়ে বিশেষ একটা ভাবতে বসেনি। তবে আয়নকে খেয়াল করেছে। জুই চলে যেতে যেতে পুনরায় ঘুরে তাকায় শফিকুল ইসলামের দিকে। বাবাকে একটা পলক দেখে নিয়ে চোখ আওড়াই গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকা আয়নের দিকে। কয়েক সেকেন্ডের ব্যবধানে কেবিন ছেড়ে বাহিরেও চলে যায় জুই। আয়ন ইমার্জেন্সি ওয়েতে শফিকুল ইসলামের সকল টেস্ট পরীক্ষা নিরীক্ষা করায় এবং সকল রিপোর্ট কালেক্ট করে পাঠানো হয় আয়নের কেবিনে।
আয়ন মনোযোগ সহকারে রিপোর্টগুলো চেক করেই ডাকলো আরিফকে। আরিফ আয়নের কেবিনের সামনে হাজির হতেই পরপর আসে আরও দুজন পুরুষ, শাহিন ও শুভ। আয়নের অনুমতি স্বরূপ তিনজনই কেবিনে ঢুকে বসে চেয়ার টেনে। আয়ন অপরিচিত দুজন পুরুষকে এক পলক দেখে নিয়ে চোখ ঘুরিয়ে তাকায় আরিফের দিকে। অন্তত গম্ভীর মুখে রিপোর্টের কাগজগুলো আরিফের দিকে এগিয়ে দিতে দিতে প্রফেশনাল গম্ভীর মুখে বলে উঠল, পেশেন্টের হার্ট 75% ব্লকড হয়ে আছে, যার ফলে পেশেন্ট মেজর হার্ট অ্যাটাক করেছেন। অতিরিক্ত দুশ্চিন্তা, টেনশনে বা মানসিক চাপে এমনটা হয়ে থাকে। পেশেন্টের 75% হার্ট ব্লক, তার মানে তিনি দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন। হয়তো পেশেন্ট কোনো কিছু নিয়ে তীব্র টেনশনে করেন ক্রমাগত। আপনার কি পেশেন্টের এই বিষয়টি নিয়ে পূর্ব থেকে অবগত ছিল না মিস্টার আরিফ? আয়নের পরপর কথায় বুক কেঁপে উঠল আরিফের। বাবার দুশ্চিন্তার কারণটা অজানা নয় তার। মায়াকে আর তারকে নিয়েই মূলত চিন্তা শফিকুল ইসলামের। মায়াকে জড়িয়ে সম্পর্কটা ভালো যাচ্ছে না বাবা ছেলের মধ্যে। আরিফ ঠিকঠাক কথা বলে না শফিকুল ইসলামের সাথে। মায়াকে কেন খানবাড়িতে পাঠালো এই বিষয়টি নিয়ে, কিন্তু তার বাবা যে এতটা মানসিকভাবে ভেঙে পড়বে সেটা ভাবেনি আরিফ। নিজের বাবাকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে দেখে কষ্টের দলা পাকিয়ে আসছে কন্যাগুলো গলায়। কিন্তু তারপরও দারুণ শক্তি থাকলো উপর দিয়ে আরিফ। স্থির রইল বসে, কঠিনতা বজায় রাখলো মুখশ্রীতে। শক্ত গলায় আয়নের প্রশ্নের উত্তর করে গম্ভীর মুখে বলল, অবগত ছিলাম, তবে এতটা দৃঢ়ভাবে নয় ডক্টর। বিষয়টি এতটা গভীরভাবে ধারণা ছিল না আমাদের। তবে কিছু পারিবারিক সমস্যায় দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে ভুগছিলেন তিনি। আমাদের মতামতের অমিল থাকায় বিষয়টি আমি গভীরভাবে লক্ষ্য করতে পারিনি এতদিন। কিন্তু আপাতত সব কিছুর ঊর্ধ্বে নিজের বাবাকে সেফ রাখতে চাই। আপনি চিকিৎসা শুরু করুন ডক্টর, যে কোনো কিছুর মূল্যে হলেও বাবাকে হেফাজত করতে চাই। আরিফের কথার যথার্থ অর্থ বুঝল আয়ন। প্রফেশনাল গম্ভীর কণ্ঠে পুনরায় বলল, আপাতত আমরা পেশেন্টকে অবজারভেশনে রাখছি। আমাদের বাকি ডক্টররা মিলে প্রস্তুতি নিচ্ছে, অল্প কিছুক্ষণের মধ্যে পেশেন্টের হার্টের সার্জারি করা হবে। আশা করছি ঠিক হয়ে যাবেন, বাকিটা আল্লাহর ইচ্ছা। তবে আপনাদের পেশেন্টের বিষয়ে বেশ সতর্ক অবলম্বন করতে হবে। আমি আপনাদেরকে সতর্কতার বিষয়গুলো পরে বুঝিয়ে বলবো। আপাতত আপনার হসপিটালের সকল ফর্মালিটিস পূরণ করুন। পেশেন্টের ওটিতে নিতে হবে। আরিফ আয়নকে সম্মতি জানিয়ে উঠতেই শাহিন দ্রুততার সঙ্গে নিজের ভাই শুভকে বলে, জুইদের পাশে থাকতে তারা হসপিটালের সকল ফর্মালিটিস পূরণ করে আসছে একটু পর। কথাগুলো বলতে বলতেই তিনজনই দ্রুত পায়ে আয়নের কেবিন থেকে বের হয়ে যায়। কিন্তু পেছন থেকে আয়ন কপাল কুঁচকে তাকিয়ে থাকে শুভ নামক ছেলেটির দিকে। আপাতত বুঝতে পারছে না অপরিচিত ছেলে দুটির সাথে মায়ের পরিবারের সম্পর্কটা কি। ভোর 5:23, উজ্জ্বলময় সকাল চারপাশে। কালো রাতের আধার কাটিয়ে সকালের মিষ্টি সাদা আলো ছড়িয়ে পড়েছে চারপাশে ততক্ষণে। কিন্তু আপাতত মায়ের পরিবারের সেদিকের কারো কোনো খেয়াল নেই। বিষণ্ণতা ঘিরা একের জন্য ওটির সামনে বসে আছে চিন্তিত ভঙ্গিতে। রেহেনা বেগমের মুখ চেপে নিঃশব্দে কাঁদছেন। ওনার কোলের উপর মায়া মাথা রেখে ফ্লোরে বিধ্বস্ত অবস্থায় চুপচাপ বসা। কান্না থেমে গেছে, কিন্তু থেকে থেকে ফুপিয়ে উঠছে। আর তার ঠিক দু চেয়ারে পরেই জুই নিজের মাথা দুহাতে চেপে ধরে নিচের দিকে ঝুঁকে বসে আছে, রানের উপর কনুই ঠেকিয়ে, দৃষ্টি স্থির সাদা ফ্লোরের উপর। তার পাশাপাশি চেয়ারটায় শুভ বসে আছে জুইয়ের জন্য কফি হাতে নিয়ে। দৃষ্টি বারবার ঘোরাফেরা করছে জুইয়ের উপরেই। শাহিন ফোন কানে নিয়ে চারপাশে চলে গেছে, নিজের কান্নারত স্ত্রীকে বারবার সান্ত্বনা দিচ্ছে। আর শফিকুল ইসলামের বর্তমান অবস্থা করছে রয়েস হয়ে। আরিফ ওটির সামনে দাঁড়ানো স্থির অবস্থায়। শফিকুল ইসলামের অপারেশন চলছে, ঘন্টা দেড়েক হতে চলল। ভেতরের অবস্থাটা কারো জানা নেই। হসপিটালেরও ধীরে ধীরে শোরগোল বাড়ছে। সকাল হয়ে আসায় চারপাশে মানুষের ভিড়ও বাড়ছে হসপিটালের মধ্যে। গুমট পরিবেশ। হঠাৎ করেই ওটির দরজা খুলে বের হয় আয়ন। আয়নকে বের হতে দেখেই দ্রুত এগিয়ে আসে আরিফ ও শাহিনের নিজের স্ত্রীর কল কেটে। অস্থির ভঙ্গিতে দুজনেই শফিকুল ইসলামের অবস্থা জানতে চাইল আয়নের কাছে। আয়ন হাতের সাদা গ্লোভস টেনে খুলতে খুলতে সূক্ষ্ম চোখ চারপাশে পরিবেশটা পর্যবেক্ষণ করলো একবার। মায়াকে রেহেনা বেগমের কলে লুটিয়ে পড়ে থাকতে দেখে চোখ ঘোরালো জুইয়ের দিকে। তখনও জুইয়ের চারপাশে থাকা শুভর চোখে ভিড়ল না আয়নের। আয়ন পুনরায় চোখ ঘুরিয়ে মায়ের দিকে তাকায়। জুই মায়ার পরনে একই রকম সুতির ড্রেস পরিহিত, পায়েও একই রকমের বাড়ির জুতা পরা, হাতের চুড়ি থেকে পায়ের পায়েল একই রকম, একই কালার, একই ডিজাইনে পরা। চুলগুলো সব একই রকমভাবে হাতে খোপায় বাঁধা। দুজনে দেখতেও একই রকম লাগছে। কতটা আদুরি হলে দুই কন্যাকে একই রকম সাজিয়ে রাখতে পারে তার পরিবার, সেটা বেশ বুঝতে পারল আয়ন। হয়তো মায়া আর খানবাড়ির সম্পর্ককে ঘিরেই শফিকুল ইসলামের হঠাৎ হার্ট অ্যাটাকের কারণ। আয়ন মায়ার থেকে দৃষ্টি সরিয়ে পুনরায় জুয়ের দিকে তাকায়।
কোনো এক মনোমস্তিষ্ক কারণে জুয়ের সাথে প্রথম থেকেই সম্পর্কটা ভালো নয় তার। ভালো করে লক্ষ্য বা কথা হয়নি জুয়ের সাথে আয়নের। অথচ এই মেয়েটা আয়নের অনাকাঙ্ক্ষিত বউ। আয়নের ভাবনার মাঝেই ততক্ষণে আয়নের দৃষ্টি পড়ল জুয়ের পাশে বসে থাকা শুভকে কফি হাতে। আয়নের হালকা কপাল কুঁচকে আসে বিষয়টি লক্ষ্য করে। তবে সে সেদিকে মনোযোগী হলো না, তৎক্ষণাৎ নিজের দৃষ্টি সরিয়ে আরিফের দিকে স্থির করে। মুখের মাস্ক টেনে খুলতে খুলতে জানায়, অপারেশন সাকসেসফুল হয়েছে, পেশেন্টের কিছুক্ষণের মধ্যে কেবিনে দেওয়া হবে। আয়ন কথাগুলো বলতে বলতেই একবার চোখ বুলিয়ে দেখে নীল ঝুঁকে থাকা জুইকে। তবে জুইয়ের পাশে শুভর বসে থাকার বিষয়টি বুঝলো না আপাতত আয়ন। জুই একটাবারের জন্য মাথা তুলে আয়নকে দেখল না পর্যন্ত। শক্ত কঠিনভাবে মাথা ঝুঁকে বসে রইল সেভাবেই। আয়ন নিজের বাক্য শেষ করে পা বাড়ায় নিজের কেবিনের দিকে। যেতে যেতে আবারও কোনো এক মনোমস্তিষ্ক বিষয়ে আয়ন চোখ আউড়িয়ে জুইকে দেখে নিল এক পলক। সকাল 9টা। শফিকুল ইসলামকে কেবিনে শিফট করা হয়েছে ঘন্টা 4 হবে। ততক্ষণে হাজির হয়ে গেছেন খানবাড়ির সদস্যরাও। সবাই নয়, মাত্র 4 জন। হেনা খান, আরাফ খান, মালা ও আসিফ। বাকিরা কেউ আসেনি, আসবেও বা কীভাবে? আয়নের পরিবার সেদিনের ঘটনার পর থেকে খানবাড়ি কারোর সাথে যোগাযোগ রাখে না, এক প্রকার রাগ করেই। মেহেরবানের স্পষ্ট ভাষায় মা বাবার সঙ্গে রাগারাগি করে স্বামী সন্তান নিয়ে বেরিয়ে গিয়েছিল সেদিনই। আজ অবধি যোগাযোগ করেনি মা বাবার সাথে তিনি। এমনকি ফিহাকেও খানবাড়িতে আসতে দেয় না মেহেরবান। আর হেনা খানের বড় মেয়ে সাহেবা, তিনি স্বামী সন্তানদের নিয়ে লন্ডনে আছেন বর্তমানে। রিদ বাংলাদেশে আছে, তবে আপাতত মায়ের সাথে দূরে থাকছে। শফিকুল ইসলামের অবস্থার কথা সকালে আসিফ হতে জানতে পারলেও হেনা খান ও আরাফ খান। আয়নের সাথে যেহেতু হেনা খানের যোগাযোগ নেই, তাই আয়ন মায়ের বাবার হার্ট অ্যাটাকের বিষয়টি তাদেরকে জানাননি। আসিফ কেমন কেমন করে যেন জানলো মায়ের বাবার অসুস্থতার কথাটি। আর বিষয়টি জানতে পেরেই সে আরাফ খানকে জানায় এবং সবাইকে নিয়ে ছুটে আসে হসপিটালে শফিকুল ইসলামকে দেখতে। আর এই হসপিটালে আসার পরেই আবারও জানতে পারলো মায়ের বাবার অপারেশন আয়নই করেছে। আয়ন বর্তমানে হসপিটালে নেই। শফিকুল ইসলাম অপারেশন করেই চলে গেছিল নিজের ফ্ল্যাটে। আপাতত তার শিফট শেষ। সেদিন ঘটনার পর আয়ন নিজের ফ্ল্যাটে একা থাকে। চৌধুরী বাড়িতে যাওয়া হয় না তার আর। বাবার বোনের সাথে টুকটাক কথা হলেও মেহেরবানের সঙ্গে একদমই কথা হয় না আয়নের। এবং নিজের সকল প্রকার গুমট অনুভূতি থেকে বাঁচানোর জন্য স্বেচ্ছায় নিজের কাজ বাড়িয়ে দিয়েছে আয়ন। 24 ঘন্টা থেকে আয়ন দিনরাত 15 ঘন্টায় হসপিটালের কাজে কাটায়। বাকি 9 ঘন্টা ঘুম আর খাওয়া দাওয়ার ব্যয় করে। মায়া হেনা খানের কোলে মাথা রেখে বসে আছে কেবিনের ভিতর ফ্লোরে। জুইও মায়ের মতো একই ভঙ্গিতে রেহনা বেগমের কোলে মাথা রেখে বসা। শফিকুল ইসলামের জ্ঞান ফিরেছিল মাঝে, তবে অল্প কিছুক্ষণের মধ্যে পুনরায় ঘুমিয়ে পড়ে, কারণ ওনাকে ডক্টররা ঘুমের কড়া ডোজ দিয়ে রেখেছে। তাই মুহূর্তেই তিনি ঘুমিয়ে আছে। মস্তিষ্ক ঠান্ডা রাখার জন্য ঘুমটা আপাতত জরুরি। উত্তেজিত পরিবেশটা এখন শীতল হয়ে আছে। কারোর মধ্যে কোনোরূপ উত্তেজনা নেই, তবে গুমুট হয়ে আছে সবাই। আরাফ খান টুকটাক কথা বলছে আরিফ ও শাহিনের সঙ্গে। ভদ্রতার সহিত আরিফও মাথা নাড়িয়ে সকল কথার উত্তর দিচ্ছে, আর মাঝে মাঝে চোখ আউড়িয়ে সবাইকে পর্যবেক্ষণ করছে। হেনা খান বিরতিহীনভাবে মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর টুকটাক কথা বলছে, রেহনা বেগমের স্বাভাবিক রাখছে। শীতল পরিবেশের মধ্যে হঠাৎ প্রবেশ করলো আসিফ। দুজন বডিগার্ড দিয়ে বেশ কিছু খাবার রাখলো কেবিনের এক পাশে। আসিফ সরাসরি তাকালো মায়ের দিকে। মায়াকে হেনা খানের কোলে হেলিয়ে পড়তে দেখে খানিকটা কাচুমাচু করলো আসিফ। চারপাশে সতর্কতার দৃষ্টি বুলালো। আপাতত কেউ তার দিকে তাকাচ্ছে না। আরাফ খান এক পলক দেখলেও সেও পুনরায় নিজের কথায় মনোযোগী হয়। আসিফ ইতস্ততা গলা ছেড়ে দৃষ্টি আকর্ষণ করতে চাইল মায়ার, কিন্তু সফল না হলেও হাল ছাড়ল না আসিফ। অন্তত মিনমিন স্বরে মায়াকে ডেকে বলে উঠল আসিফ, ভাবি খাবার খেয়ে নিন। আসিফের কথায় মুহূর্তে চোখ তুলে তাকায় মায়ের সেদিকে। মায়া আসিফকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ব্যস্ততার চোখ বুলিয়ে তাকায় চারপাশে হৃদের খোঁজ করে। আজ বিগত মাস ধরে হৃদের একটু করে দেখার জন্য বাকুল হয়ে আছে মায়ের ছোট্ট মন। ছটফট কাতরভাবে চোখে মুখে স্পষ্ট মায়ার। মায়া অস্থিরতার চোখ চারপাশে বুলিয়ে হৃদকে কোথাও দেখতে না পেরে যেন আহত হলো মায়ের কিশোরিনী ছোট্ট মনটি। আসিফ বাংলাদেশে আছে, তার মানে নিশ্চয়ই তার মিস্টার ভিলেনও বাংলাদেশে আছে। তাহলে কেন একটাবার তার মিস্টার ভিলেন তাকে দেখার জন্য আসছে না হসপিটালের? মায়ের বাবা অসুস্থ সেটা জেনেও কেন দেখা করতে চায় না হৃদ মায়ের সাথে? অভিমানী মায়া ঠোঁট উল্টিয়ে কান্না ভেজা কণ্ঠে নাউজ স্বরে বলে আসিফকে, খাবো না আমি, প্লিজ ভাবি না। উপন্যাস দেওয়ানা আমার ভালোবাসা সিজন 2 লিখেছেন রিক্তা ইসলাম মায়া, পর্ব 45। অবস্থানটা খানবাড়িতেই সবার। সবেমাত্র হেনা খান নিজের সাথে করে মায়া, জুই ও রেহেনা বেগমকে নিয়ে এসেছেন অনেকটা জোরপূর্বকই। হসপিটালের শফিকুল ইসলামের পাশে রয়েছে আরিফ ও শাহিন।
শুভ ঢাকায় নিজের ফ্ল্যাটে গেছে, ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে পুনরায় আসবে হসপিটালে। ততক্ষণে রেহেনা বেগম ও চলে যান খানবাড়ি থেকে ফ্রেশ হয়ে। তারপর আরিফ শুভকে হসপিটালের শফিকুল ইসলামের কাছে রেখে শাহিনকে নিয়ে যাবে তাদের ফ্ল্যাটে ফ্রেশ হতে। এমনটাই স্থির করে রেখেছে আরিফ। স্থির অনুযায়ী যথারীতি কাজও করা হয়। হেনা খান রেহেনা বেগমকে জোরপূর্বক নিজেদের সাথে করে এনেছেন। শফিকুল ইসলামের চিন্তায় রাত থেকে মায়ের পরিবার সবাই বিধ্বস্ত অবস্থায় রয়েছে। আপাতত সবার বিশ্রাম দরকার, ফ্রেশ হওয়ার দরকার। হেনা খান রেহেনা বেগমকে নিচে একটা গেস্ট রুম দেখালো ফ্রেশ হওয়ার জন্য। জয় ক্লান্তিময় ভাব নিয়ে উপরে ফিহার রুমে গেল ফ্রেশ হতে। যেতে যেতে ভাবলো, ভাগ্য তাকে আবারও খানবাড়ির দরজায় দাঁড় করালো। আবারও সেই একই অনাকাঙ্ক্ষিত মানুষটার সামনে, যাকে জয় ভয়ঙ্কর কালো অতীত ভেবে ভুলে যেতে চেয়েছিল, আজ পুনরায় তার মুখোমুখি দাঁড়াতে হচ্ছে তাকে। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে ক্লান্তময় দীর্ঘ নিঃশ্বাস ফেলল জুই। কখন এসবের বেড়াজাল থেকে মুক্তি পাবে জানা নেই জুইয়ের। তবে আজ বড্ড ক্লান্ত জুই এসব নিয়ে ভাবতে ভাবতে। আর কত ভাববে, 4 মাস তো হলো। তবে আজ জুই খুব করে চায় এসব থেকে মুক্তি পেতে। আদৌ কখনো সম্ভব কি না জানা নেই জুইয়ের। খানবাড়িতে পা রাখতেই মায়া উৎসুক দৃষ্টিতে চারপাশটা পর্যবেক্ষণ করলো। হৃদকে খোঁজার চেষ্টা করলো। নিস্তব্ধ খানবাড়িতে সার্ভেন্ট আর বডিগার্ড ছাড়া কাউকে চোখে পড়ল না তার। মায়ের ছোট্ট অবুঝ মন নিরাশ হলো। হতাশায় এদিক ওদিক উকিঝুঁকি মেরে আবারও চোখ ঘুরালো চারপাশে। অচেতন মন নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতেই মনে হলো মায়া হৃদের রুমে একবার উকি মেরে আসা দরকার। হৃদ যদি না থাকে তাহলে হৃদ গন্ধটা তো পাবে না মায়া। যথারীতি মায়া নিজের রুমে না গিয়ে উল্টো ঘুরে হাঁটা ধরলো। হৃদের রুমের সামনে এসে কিছুক্ষণ ঘুরঘুর করলো চারপাশে। ভেতরে ঢুকবে কিনা সেই নিয়ে দ্বিধাদ্বন্দ্ব বোধ করলো খানিকটা। আজ 2 মাস পর সে হৃদকে দেখবে সামনে থেকে। উত্তেজনায় মায়ার ছোট্ট মন ধুকপুক শুরু করলো বেশ। মায়া আরও কিছুক্ষণ নিজের ধুকপুক বুক নিয়ে হৃদের দরজার সামনে ঘুরঘুর করে অবশেষে ঠিক করলো সে হৃদের রুমের ভেতরে যাবে। এবার যাই হোক না কেন, মায়ের ভিলেন স্বামী যদি বকা দেয় তাহলে সেই বকাটা মায়া ঠুস করে গিলে ফেলবে এবং ঠাস করে স্বামীকে দেখে চলেও আসবে। দাঁড়ানোর দরকার কি মায়ার? যেইভাবে সেই কাজ মায়ার। হৃদের রুমের দরজা ধাক্কা দিল আস্তে করে। বন্ধ দরজা পেয়ে এবার মায়া দুহাতে বেশ জোর খাটিয়ে ধাক্কা দিতে থাকলো। খটখট শব্দ করলো বেশ উচ্চস্বরে, কিন্তু তারপরও হৃদের রুমের দরজাটা কিছুতেই খুলতে পারে না মায়া। ধাক্কাধাক্কির কারণে মায়ের কপাল বেয়ে ঘাম দরদর করে ছুটল। বোকা মায়ের মাথায় আসতেই দেরি হলো যে হৃদ তো নিজের রুমে লক করেই বাহিরে যায় সবসময়, কারণ হৃদের রুমের অন্য কারো প্রবেশ নিষেধ। সেই সুবাদে মায়াও যেতে পারবে না হৃদের রুমে। তাছাড়া হৃদ যেহেতু বাসায় নেই, সেহেতু অবশ্যই হৃদ নিজের রুমে লক করে অফিসে গেছে। হতাশায় মায়া দুহাতে ঠোঁট উল্টিয়ে কান্না করে বসে হৃদের রুমের দরজায় কপাল ঠেকিয়ে প্যাচ করে কিছুক্ষণ কান্না করার মধ্যে দিয়ে হঠাৎই মায়ের চোখে গেল হৃদের দরজার সামনে থাকা ট্যাপ ফোনের মতো টাচ স্ক্রিন লক বুথে। মুহূর্তেই মায়ের মুখ উজ্জ্বল হলো। কান্না থামিয়ে এগিয়ে আসলো লকবুথের সামনে। হৃদের রুমের দরজা খুলতে গেলে অবশ্যই মায়াকে লকবুথের সঠিক পাসওয়ার্ড দিতে হবে। ভাবুক মায়া কিছুক্ষণ চিন্তা করলো যে হৃদের পাসওয়ার্ড কি হতে পারে। অবশেষে মায়া নিজের ছোট্ট মাথায় হৃদের পাসওয়ার্ড হিসাব করে বেশ কয়েকটি কোডও মিলালো। সেই অনুযায়ী ফটফট করে ট্যাপে টাইপ করলো লকবুথের পাসওয়ার্ড হিসেবে, কিন্তু প্রতিবারই ইনকারেক্ট, মানে ভুল দেখালো মায়ের পাসওয়ার্ড। সাথে রেড সিগন্যাল হিসেবে লকবুথ 1 মিনিট সময় দেখালো। মায়া সময় নিয়ে দাঁড়িয়ে থাকলো 1 মিনিট। লকবুথের 1 মিনিট সময় শেষ হতেই মায়া আবারও দ্রুততার সঙ্গে ফটফট করে মন গড়া পাসওয়ার্ড দিল হৃদের রুমের দরজা খোলার জন্য, কিন্তু এবারও বিফল হলো। তিনবারই ট্যাপে মায়াকে ইনকারেক্ট পাসওয়ার্ড দেখালো এবং সেই সাথে এবার মায়াকে রেড সিগন্যাল হিসেবে লকবুথ 5 মিনিট সময় দেখালো নেক্সট বার ট্রাই করার জন্য। চঞ্চল মায়া এবারে দমে যায়নি, বরং ধৈর্য নিয়ে হৃদের দরজার সামনে দাঁড়িয়ে থাকলো। আজ হৃদের দরজার লকের একটা ব্যবস্থা করেই যাবে মায়া, এমনটা মনস্থির করলো সে। তাই সময় নিয়ে এবারও 5 মিনিট দাঁড়িয়ে থাকলো দরজার সামনে। অপেক্ষা করলো লকবুথের সময় শেষ হওয়ার জন্য মায়া। একটা সময় ট্যাপের 5 মিনিট শেষ হওয়ার হতেই আবারও একই কাজ করলো মায়া। উল্টোপাল্টা পাসওয়ার্ড দিয়ে এবার হৃদের লক বুথে 12টা বাজালো। হৃদের দরজার লকবুথের ট্যাপের মধ্যে রেড সিগন্যাল দিয়ে 12 ঘন্টা সময় দেখালো মায়াকে ভুল পাসওয়ার্ড দেওয়ার জন্য। 12 ঘন্টা আগে দরজা খোলা যাবে না। সেই সাথে রেড সিগন্যাল দিয়ে বুথের ভেতরে প্যাপু করে শব্দ বাজাতে শুরু করলো। ভয়ার্ত মায়া হৃদের দরজার লকের 12টা বাজিয়ে এক দৌড়ে পালালো নিজের রুমের দিকে। নয়তো নির্ঘাত আজ কারো না কারো হাতে ধরা খেয়ে যাবে সে। এখন মায়া মিথ্যা বলেও বাঁচতে পারবে না। তাছাড়া সে কি জানে নাকি হৃদের রুমের দরজার লককে নষ্ট করেছে?
সে তো সবেমাত্র খানবাড়িতে এসেছে হসপিটাল থেকে। মায়া তো কিছুই জানে না। মায়াকে জিজ্ঞেস করলে মায়া সাফ সাফ জানিয়ে দিবে সে এসবের কিছুই জানে না। উল্টো বড় গলায় বলবে সে রিদি পাসওয়ার্ড ভুল করে নিজের লক নষ্ট করে ফেলেছে, হয়তো এখন মনে নেই তার। এতে করে মায়াও বেঁচে যাবে এবং হৃদকেও কৌশলে বোঝাবে এসব পাসওয়ার্ডযুক্ত দরজা রাখারও দরকার নেই। যথারীতি সকলে খানবাড়িতেই দুপুরের খাবারটা খেয়ে নিল। তারপর সবাই মিলে আবারও হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেল। এবার আরাফ খান সাথে যায়নি। তিনি হসপিটাল থেকেই নিজের অফিসে চলে গেছেন সকালেই। হেনা খান, মায়া, রেহেনা বেগম, জুই ও মালাকে রেখে পুনরায় হসপিটালে চলে আসলো। তার কিছুক্ষণ পরেই শুভ চলে আসলো হসপিটালে। আরিফ শুভকে নিজের পরিবারের সাথে রেখে শাহিনকে নিয়ে চলে গেল তাদের ফ্ল্যাটে। সে আপাতত খানবাড়িতে যেতে চায় না বলেই শাহিনদের ফ্ল্যাটে গেল গোসল করে ফ্রেশ আপ হতে। শফিকুল ইসলামের জ্ঞান ফিরেছিল 2টার দিকে। পুরোপুরি সুস্থ না থাকায় ওনাকে অক্সিজেন মাস্ক লাগিয়ে রেখেছিল। আপাতত কথা বলা বন্ধ ওনার, তবে তিনি সজ্ঞানে আছেন, সব কিছু দেখতে শুনতে পারছেন। ওনার কেবিনের মধ্যে হেনা খান, রেহেনা বেগম, মায়া, জুই, শুভসহ সবাই বসে রইল পুরোটা বিকেল। ঘন্টা 2-এর মধ্যে আরিফও হাজির হলো। শাহিন আসবে একেবারে রাত করে। আরিফ সবার সাথে করে বাবার কেবিনের এক পাশে বসে রইল গম্ভীর মুখে। তখনও সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু বিপত্তি ঘটল আকস্মিকভাবে ফিয়ার হতভম্ব হয়ে কেবিনের ভেতরে প্রবেশ করাতে। আরিফ যেন শান্ত নয়, অশান্তভাবে নড়ে চড়ে উঠল। ফিহার ঘামার্ত ভয়ার্ত মুখশ্রী এক পলক দেখেই মাথা বুঝিয়ে স্থির দৃষ্টি ফ্লোরে স্থির রেখে রাখল শক্তভাবে। ফিহার হঠাৎ আগমনে চমকে উঠল হেনা খানও। আজ প্রায় 2 মাস পর ফিহার সাথে হসপিটালে দেখা ওনার। সেদিন রাতে ঘটনার পর মেহেরবান সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। ফিহাকেও খানবাড়িতে আসতে দেওয়া হয়নি। তাহলে আজ মেহেরবান ফিহাকে কিভাবে হসপিটালে আসতে দিল, তাও মায়ের পরিবারের সাথে দেখা করার জন্য? হেনা খানের ধারালো মাথায় যেন এই বিষয়টি বুঝেও বুঝল না। তবে তিনি উত্তেজিত ভঙ্গিতে কিছু বলবেন তার আগেই ফিহার উপর ঝাঁপিয়ে পড়ল মায়া ও জুই। একত্রে দুজন, তিনজনই বেশ গম্ভীরভাবে সম্পর্ক রয়েছে একে অপরের সাথে। দীর্ঘ টানাপোড়ার 2 মাসে অতিবাহিত হলেও এই তিনজনের সম্পর্কের বিন্দুমাত্র পরিবর্তন ঘটেনি, বরং একাচ্ছিন্নভাবে তিনজনের মধ্যেই যোগাযোগ ছিল। মায়া ও জুই ফিহার সঙ্গে যোগাযোগ রাখত। প্রতি রাতেই কথা হতো মায়া ও জুয়ের শফিকুল ইসলামের ফোন দিয়ে ফিহার সাথে। কিন্তু কাল রাত হঠাৎ করে শফিকুল ইসলামের অসুস্থতার বিষয়টি জানতে পারেনি কেউ, ফিহাকে জানায়নি বিষয়টি। তবে ফিহা কিভাবে জানলো শফিকুল ইসলামের অসুস্থতার বিষয়টি, তাও অজানা তাদের। ফিহা উত্তেজিত ভঙ্গিতে নিজের দুহাত মায়া ও জুইকে জড়িয়ে নিতে নিতে এক পলক কেবিনের চারপাশে চোখ বুলায়। উপস্থিত সবাইকে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখে মুহূর্তে চোখ যায় আরিফের দিকে। আরিফকে মাথা ঝুঁকে বসে থাকতে দেখে ফিহার অশান্ত বুক হা হা করে উঠল তৎক্ষণাৎ। কতদিন পর দেখলো আরিফকে নিজের সামনে ফিহা, তাও এত কাছ থেকে। ফিহার বুক ভারী হয়ে আসার কান্নাটা দলা পাকিয়ে গলায় আটকে যায়। বুকের মধ্যে চলতি কষ্টগুলো ফিহার চোখে ভরে আসলো নোনা জলে। ততক্ষণে পাশ থেকে এগিয়ে আসলো হেনা খান। ফিহার মুখোমুখি দাঁড়িয়ে অপেক্ষিক কণ্ঠে প্রশ্ন করল ফিহাকে তিনি, তুই এখানে? হেনা খানের কথায় চোখ তুলে তাকায় ফিহার দিকে। বুক ভারী কষ্টগুলো ঢোক গিলে নিল নিজের মাঝে। স্বাভাবিক থাকার চেষ্টা করলো, বেশ সফলও হলো। ঠান্ডা গলায় বলল, সবার সাথে দেখা করতে এসেছি নানুমা। তুই জানলি কিভাবে আমরা সবাই হসপিটালে আছি সেটা? আয়ন ভাইয়ের সাথে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছিল নানুমা। ভাইয়া জানিয়েছে আঙ্কেলের অসুস্থতার বিষয়টি আমাকে, তাই ছুটে চলে আসলাম। তোর মা কই? আমু বাসায় নেই, বাবার সাথে সিলেটে গিয়েছে বাবার বিজনেস ট্রিপে, ফিরতে কয়েকদিন লাগতে পারে। ও। বিষণ্ণতায় হেনা খান পুনরায় নিজের জায়গায় গিয়ে বসলো। ফিহা মায়াও দুজনকে নিয়ে কেবিনের এক কোণে পাতা চেয়ারগুলোতে বসলো। বসতে বসতে ফিহা আবার চোখ আউড়ে তাকালো আরিফের দিকে। আরিফ ফিহার পাশাপাশি থেকেও একটা বারের জন্য চোখ তুলেও দেখার চেষ্টা করলো না ফিহাকে, বরং মিনিট 2-এর মধ্যেই প্রচণ্ড উত্তেজনায় আরিফ কেবিন হতে বেরিয়ে গেল বুকের চিনচিন অসহ্য ব্যথায়। আরিফের পিছন পিছন শুভও বেরিয়ে গেল, কিন্তু পেছন থেকে রয়ে গেল ফিহার অশ্রুসিক্ত ভেজা টলমল চোখ দুটো। 4টা বিকেল পার হলো সবাই হসপিটালের মধ্যেই। সন্ধ্যার দিকে আরিফ শুভকে নিয়ে বাহিরে গেল সবার জন্য নাস্তা আনতে। মায়া হেনা খানের আঁচল ধরে ঘুরঘুর করছে পুরো হসপিটালের মধ্যে। রেহেনা বেগম জুইকে নিয়ে কেবিনের সামনে খোলা করিডোরে দাঁড়িয়ে ভিডিও করে কথা বলছে নিজের বড় মেয়ের সাথে। শফিকুল ইসলাম কেবিনে ঘুমিয়ে থাকায় কেউ বিশেষ একটা লক্ষ্য করেননি সেই বিষয়টি। তবে ফিহা কেবিনের ভিতর এক কোণে একটা চেয়ারে বসা ছিল বিষণ্ণ অবস্থায়। হঠাৎই শফিকুল ইসলামের গঙ্গানের শব্দে ফিহা মাথা তুলে তাকায় সেদিকে। শফিকুল ইসলামকে নড়াচড়া করতে দেখে দ্রুততার সঙ্গে এগিয়ে আসলো ফিহা। অসুস্থতার ক্লান্তিময় চোখে শফিকুল ইসলাম ফিহাকে দেখে তৎক্ষণাৎ না চিনলেও কয়েক সেকেন্ডের মধ্যে চিনতে পারল।
কারণ লাস্ট টাইম তিনি ফিহাকে দেখেছিল মায়ের অ্যাক্সিডেন্টের সময় এরকম হসপিটালেই। তারপর ফিহার সাথে বেশ কয়েকবার ফোনেও কথা হয়েছিল ওনার জুই ও মায়ের সূত্র ধরে, তাই তিনি অনায়াসেই ফিহাকে চিনতে পারল। ফিহা অন্তত আন্তরিকতার সঙ্গে শফিকুল ইসলামকে ধরে বেডের সঙ্গে হেলান দিয়ে বসাতে বসাতেই কেবিনের ভেতরে প্রবেশ করলো আরিফ হাতে খাবার নিয়ে। ফিহাকে একা শফিকুল ইসলামকে বসাতে দেখে দ্রুততার সঙ্গে এগিয়ে আসলো সেও। ততক্ষণে ফিহা শফিকুল ইসলামকে বেডের সঙ্গে হেলান দিয়ে বসিয়ে দিলেন এবং উনার পিঠের নিচে একটা বালিশ চাপাও দিয়ে দিল। অসুস্থ শফিকুল ইসলাম কৃতজ্ঞতা স্বরূপ ফিহার মাথায় হাত রাখতেই ফিহা নিজের মাথাটা আরও ঝুঁকিয়ে দিলেন উনার দিকে দোয়া করার জন্য। ফিহার এমন কাজে শফিকুল ইসলাম অন্তত সন্তুষ্টির সঙ্গে আলতো হেসে ফিহার মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন। আরিফ সবটা দেখেও যেন না দেখার মতো করে থাকলো। বাবাকে গম্ভীর মুখে নড়াচড়া করতে নিষেধ করে আরিফ ফিহার দিকে প্যাকেট মোড়ানো একটা নাস্তার বক্স তুলে দিল না তাকিয়ে। ফিহা অশ্রুসিক্ত ভেজা চোখে আরিফ থেকে নাস্তাটা তুলে নিল চুপচাপ, কোনো রকম প্রতিক্রিয়া জানালো না। যে ভালোবাসার মানুষটা ফিহাকে অসংখ্যবার নিজের হাতে যত্ন করে খাইয়ে দিয়েছে, আজ সেই ভালোবাসার মানুষটা তার সাথে অজানা প্রতীকের মতো আচরণ করছে। ফিহা ঠোঁট কামড়িয়ে কান্না আটকানোর চেষ্টা করলো। সেদিনের পর থেকে আরিফের সঙ্গে ফোনে ফিহার কথা হয় না। আরিফ কথা বলে না, ফিহার কল রিসিভ করে না। এক প্রকার দূরে দূরে থাকছে ফিহার থেকে সে। সকল প্রকার যোগাযোগ বন্ধ রেখেছে আরিফ ফিহার সাথে। ফিহা কাতর দৃষ্টিতে তাকিয়ে থাকলো আরিফের মুখশ্রীর দিকে। যা দেখার চেষ্টা করলো না আরিফ, বরং সে ফিহার সেই কাতর দৃষ্টি অপেক্ষা করে আবারও কেবিন থেকে বেরিয়ে যায় গম্ভীর মুখে। প্রিয়সীর কাতর দৃষ্টি আরিফের হৃদয় ভঙ্গনের কারণ। হ্যাঁ, কষ্ট আরিফ পাচ্ছে, তবে সেটা ফিহার মতো করে প্রকাশ করতে পারছে না। পাবারও কথা না। ফিহা ছোট অবুঝ, বাস্তবতা সম্পর্কে ধারণা নেই, কিন্তু আরিফ সে তো ছোট নয়, অবুঝ নয়, বাস্তবতা সম্পর্কে ধারণাও আছে গভীরভাবে। তাহলে সে কিভাবে ফিহার ভালোবাসায় সাড়া দিবে? কিভাবে বুঝাবে ফিহার তার মধ্যে আকাশ সমান পার্থক্যটা? সমাজের উচ্চ স্তর নিচু স্তরের মধ্যে ভালোবাসা হয় না, তাদেরও হবে না। তাছাড়া আরিফ তো ফিহাকে সাধারণ ঘরের মেয়ে ভেবে ভালোবেসেছিল, কিন্তু ফিহা তো সাধারণ ঘরের মেয়ে নয়, বরং ধনীর দুলালি। সেখানে আরিফের মতো সাধারণ পরিবারের ছেলেদের ভালোবাসায় ঠাঁই হয় না, বরং উচ্চ নিচু জাত বেঁধে ভালোবাসাকে ভাগ করে দেওয়া হয়। ফিহার পরিবারও তাই করবে। তারা কখনোই আরিফের মতো সাধারণ ছেলের হাতে ফিহাকে তুলে দিবে না। উল্টো ঝামেলা সৃষ্টি হবে দুই পরিবারের মধ্যে। আবারও তার বাবা আরবারও কষ্ট পাবেন, যেটা আরিফ কখনোই চায় না। এমনিতেই প্রথম থেকে শফিকুল ইসলাম খানবাড়ির সাথে সম্পর্ক জড়িয়ে কষ্ট পাচ্ছেন। দ্বিতীয়বারের মতো করে সে কিভাবে কষ্ট দিবে বাবাকে? কিভাবে বলবে যে তারও খানবাড়ির সম্পর্কের মেয়েকেই পছন্দ, ভালোবেসে খানবাড়ির মেয়েকে বউ করতে চায় সেই বাড়ির মেয়েকেই? তাছাড়া ফিহা এখন হয়তো আরিফের ভালোবাসায় আছে, আবেগে আছে, তাই জেদ ধরে আরিফকেই ভালোবাসতে চাইছে। হয়তোবা জেদ ধরে সে বিয়েটাও করে নিল আরিফকে। কিন্তু তারপর কি হবে? মানতে পারবে ফিহা আরিফের ছোট ঘরের নিজের বিলাসবহুল জীবন ছেড়ে? পারবে কি ফিহা আরিফকে নিয়ে আরিফের ছোট্ট সংসারে সুখী হতে? নিজেকে গুছিয়ে নিতে পারবে স্বল্পতায়? পারবে না, কখনোই পারবে না ফিহা সেটা করতে। হ্যাঁ, হয়তো ফিহা নিজের আবেগে প্রথম আরিফকে ভালোবেসে সংসার করতে চাইবে, কিন্তু যখন দেখবে আরিফ তাকে তার মতো করে বিলাসবহুল জীবন দিতে পারছে না, তখনই আরিফের প্রতি ফিহার সকল ভালোবাসা চলে যাবে। আরিফকে ছেড়ে, আরিফের ভালোবাসা ছেড়ে, আরিফের সংসার ছেড়ে ফিহা চলে যেতে 2 মিনিটও ভাববে না। তখন আরিফ বেঁচে থেকেও হাজার মরার সামিল হয়ে যাবে। বুক ফাটা কষ্টে ধুকে ধুকে মরবে সারা জীবন। তার চেয়ে বরং সে আগে থেকেই সরে যাওয়া ভালো। এখানে কষ্টটা আরিফের সামাল দিতে পারবে, কিন্তু পরবর্তী কষ্টটা মরা ছাড়া উপায় থাকবে না তার। সে বাস্তব ভিত্তিক মানুষ, অবাস্তব কাজ করে তার সাথে যায় না। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো খানবাড়ির মানুষটা মায়াকে নিজের বউ করেছে তাদের স্বেচ্ছায়। এতে করে খানবাড়ির কেউ তো আর তাদের মতো করে সাধারণ জীবন চলতে হচ্ছে না, কারণ মায়া তাদের বাড়িতে থাকছে। কিন্তু আরিফ ফিহাকে বিয়ে করলে ফিহাও আরিফের সাথে তার সাধারণ জীবনে বাঁচতে যাবে, যেটা খান পরিবারের কেউ মেনে নিবে না ইহকালেই। তাই অযথা আবেগ না বাড়াটাই শ্রেয় মনে হলো আরিফের কাছে। আরিফের অবহেলা হয়তো ফিহা 2 দিন কাঁদবে, তবে সময়ের সাথে সাথে ফিহাও ভুলে যাবে আরিফকে। কিন্তু নতুন করে নিজের জীবনও গুছিয়ে নিতে পারবে আরিফকে ভুলে ফিহা। আয়ন আসলো সন্ধ্যা 6টার দিকে। অন্যদিকে আরও আগে আসলেও আজ একটু দেরি করে রয়েশ হয়ে আসলো হসপিটালে। তার মূল কারণ হলো মায়া। আয়ন মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসতে চাওয়ার একটু দেরিতে আসা হলো তার, যাতে করে মায়াকে দেখে অস্থির না হয়, কষ্টগুলো সামলাতে পারে। আয়ন নিজের দায়িত্ব তার মাথায় রেখে এসেছে।
নিজের লিস্টে করা রোগীদের চেক লাগালো গম্ভীর মুখে। ওয়ার্ডে ওয়ার্ডে রোগী দেখলো। আজ যেহেতু আয়ন নিজের কেবিনে বসে সিরিয়াসলি রোগী দেখাটা ছিল না, তাই হাতে সময়ও থাকলো বেশ। কারণ সপ্তাহে 3 দিন আয়ন নিজের কেবিনে বসে রোগী দেখে, দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। তারপর একেবারে নাইট শিফট করেই সকালে নিজের ফ্ল্যাটে ফিরে যায়। আজ যেহেতু রোগী দেখার তাতগা ছিল না, তাই সময় নিয়ে রয়েশ হয়ে এসেছিল হসপিটালে। অ্যান্ড লিস্ট অনুযায়ী একে একে প্রতিটা ওয়ার্ডের রোগীকে পর্যবেক্ষণ করে নিল এবং সেই লিস্ট অনুযায়ী আইন শফিকুল ইসলামের কেবিনের দিকে যেতে চাইল। গম্ভীর মুখে হসপিটালের করিডোর ধরে ঢুকতেই চোখে পড়ল জুইকে। রেহেনা বেগমের সঙ্গে দাঁড়িয়ে আছে জুই, সাদা একটা থ্রি-পিস পরে। তবে জুইয়ের গায়ে যে মায়ের জামা জড়ানো তাও বেশ বুঝতে পারল আয়ন। আয়নের দৃষ্টি ঘোরালো জুইয়ের হাস্য উজ্জ্বল মুখটার দিকে। জুইয়ের হাসি মুখটা দেখে যেন আয়ন বক্ষস্থলে চিনচিন ব্যথার তীব্র প্রহর হলো। এই হাসিটা দীর্ঘ চেনা পরিচিত আয়নের। এই হাসিতেই তো শতমরণ মরেছিল আয়ন, আজও মরেছে নীরবে, পুড়েছে আগুনের দহনে। আর কতটা বা পূর্বে তাও জানা নেই আয়নের। তবে আয়নের মুক্তি চায় এই গুমট অসহ্য অনুভূতি থেকে। আদৌ মুক্তি পাবে কিনা তাও জানা নেই আয়নের। আয়ন দীর্ঘ নিঃশ্বাস ফেলে জুয়ের থেকে নিজের দৃষ্টি সরিয়ে এগিয়ে যায় নিজের কেবিনের দিকে। আয়ন চলে যেতেই আয়নের চলে যাওয়ার দিকে চোখ তুলে তাকায় জুই। এতক্ষণ যাবৎ জুয়ে লক্ষ্য করেছিল আয়নের উপস্থিতিটা, তার তীক্ষ্ণ দৃষ্টিটাও। তবে সেটা কোনোভাবেই বুঝতে দেয়নি আয়নকে জুই, অজানাভাবে থেকে, যাতে আয়ন বুঝতে না পারে। দুজনের লুকোচুরির খেলায় কে কতটা কার থেকে এগিয়ে যায় জানা নেই কারো। তবে দুজনের মধ্যে মধ্যকার থাকা পবিত্র বন্ধনটা টানটা থেকেই গেল নীরবে। যথারীতি আয়ন নিজের শিফটের সকল রোগীকে তদারকি করে আসলো শফিকুল ইসলামের কেবিনে। রিপোর্টগুলো চেক করে একে একে কুশলাদি বিনিময় করলো শফিকুল ইসলামের সঙ্গে। সেই সাথে আয়ন দক্ষতার সঙ্গে সব কিছু চেক করেও নিল এক পলক। আয়নের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে হেনা খান। উৎসুক করতে করতে তিনি আপাতত আয়নের সঙ্গে কথা বলতে চান। হয়তো আয়ন বিষয়টি বুঝতে পেরে তাই সে নিজের কাজ করতে করতে হেনা খানের উদ্দেশ্যে বলে, আমার কেবিনে অপেক্ষা করো নানুমা, আমি আসছি কিছুক্ষণের মধ্যে। আয়নের কথায় তিনি যেন ভরসা পেলেন। কথা না বাড়িয়ে চলে গেলেন আয়নের কেবিনে। আয়ন আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শফিকুল ইসলামের সাথে নম্র গলায় কথা বললেন। কিছু মেডিসিনও সাজেস্ট করলো ওনার উদ্দেশ্যে। নার্সকে ওষুধগুলো বুঝিয়ে দিল। শফিকুল ইসলাম থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল নিজের কেবিনের দিকে আয়ন। আয়ন গম্ভীর মুখে নিজের কেবিনে ঢুকতেই জড় প্রশ্নের মুখোমুখি হতে হয় হেনা খানের কাছে। তিনি বললেন, এখনও রেগে আছিস আমাদের উপর আয়ন? হাতের স্থেথিস্কোপটি টেবিলের উপর রাখতে রাখতে ছোট করে বলল আয়ন, না। তাহলে যোগাযোগ কেন করছিস না আমাদের সাথে তুই? তোর মাও আমাদের সাথে সকল রকমের যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে। ফিয়াকে পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করতে দিচ্ছে না। তোরা সবাই আমাদেরকে দোষী কেন বানাচ্ছিস? যা হয়েছে সবটার পিছনে কি সত্যি আমরা দোষী ছিলাম আয়ন? হৃদের মনে হেনা খানের কথা শেষ করতে দিল না আয়ন। তার আগেই গম্ভীর মুখেও বাধা দিয়ে বলল, অনেক আগেই আমি সবটা ভুলে গেছি নানুমা। আমার মানসিক স্পেস দরকার ছিল, যেটা আমি নিয়েছি সবার থেকে। আপাতত আমি কাউকে দোষ দিচ্ছি না। দোষারোপ করে আমি কিছুই ফিরে পাবো না। আমি বাস্তবতাকে মেনে নিয়েছি, তোমরাও মেনে নাও। চিন্তা করো না, আমি তোমাদের সাথে যোগাযোগ রাখবো। আম্মু একটু সময় দাও। তিনিও সময় নিয়ে ধীরে ধীরে সহজ হবে আসবে তোমাদের সাথে। হয়তো একটু সময় লাগবে, বাকিটা সময়ের ওপর ছেড়ে দাও নানুমা। আয়নের কথায় প্রশান্তির ঢেউ খেয়ে গেল হেনা খানের মনে। দীর্ঘ 2 মাস ধরে ওনার মনে অপরাধবোধটা কাজ করছিল আয়নের জন্য। কষ্টও পাচ্ছিল তিনি, কিন্তু হেনা খানের কাছে করার মতো কিছুই ছিল না। কারণ যদি বিষয়টা একপাক্ষিক হতো বা হৃদ শুধু মায়াকে পছন্দ করে এমনটা হতো, তাহলে তিনি হৃদের সাথে কথা বলতো মায়াকে নিয়ে। কিন্তু বিষয়টি এমন নয়। হৃদ মায়া দুজনকে গভীরভাবে পছন্দ করে, ভালোবাসে। সেখানে তিনি কিভাবে আয়নের জন্য কথা বলবে? আর কার সাথে বা কথা বলবে? তাছাড়া সবচেয়ে বড় কথা হলো আয়নও বিবাহিত। জুই আয়নের বউ। তাহলে সেখানে মায়ের জন্য কথা বলাটাও পাপ ছাড়া অন্য কিছুই নয়। তাই এই মুহূর্তে তিনি অন্তত খুশি হলো আয়নের কথায়। তবে জুইয়ের বিষয়েও তিনি কথা বলতে চান আয়নের সাথে। জুইকে ওনার বেশ পছন্দ। যেহেতু বিয়েটা হয়েই গিয়েছে, তাহলে অন্তত একটাবার হলেও ভেবে দেখা উচিত আয়নের এই বিয়েটা নিয়ে। তিনি মনে করলেন। মনোমস্তিষ্ক বিষয়ে হেনা খান ইতস্তত বোধ করল। নিজের মধ্যে জড়তা নিয়ে রয়েস হয়ে তিনি পুনরায় আয়নকে বলল, আমি কিছু বললে শুনবি তুই আয়ন? বলো। না মানে তোর জুইকে কেমন লাগে?
হেনা খানের কথায় চমকে ওঠে আয়ন। সচকিত চোখ তুলে তাকায় হেনা খানের দিকে, কপাল কুঁচকে বলে, মানে? আয়নের পাল্টা প্রশ্নে খানিকটা হাসপাস করলো হেনা খান। ইতস্ততার জড়িয়ে পুনরায় বলল, মেয়েটা বেশ মিষ্টি, অনেকটা মায়ের মতোই দেখতে, তবে মায়ের মতো অতটা অবুঝ নয়, বেশ বুঝদার। আমি লক্ষ্য করেছি ছোট হলেও পরিস্থিতি বেশ মানিয়ে চলতে পারে। তোদের বিয়ের বিষয়টা এখনও নিজেদের পরিবারকে জানায়নি। বাবার অসুস্থতার কথা চিন্তা করে মায়া আমাকে আজ বলেছে এই বিষয়টি। তাছাড়া জুইকে আমাদের আরও আগে থেকেই পছন্দ ছিল, ভেবেছিল তোর সাথে মায়ের বিয়েটা দিয়ে হৃদের জন্য জুইকে ঘরে তুলব। কিন্তু পরিস্থিতিটা উল্টো হলো। তুই কি কিছু ভেবেছিস জুইকে নিয়ে? না মানে সম্পর্কটা কি আগাবি সামনে জুইয়ের সাথে? কথা বলবো জুইয়ের পরিবারের সাথে? হেনা খানের সম্পূর্ণ কথাগুলো গম্ভীর মুখে শুনল আয়ন। তৎক্ষণাৎ কিছু বলবো না হেনা খানকে, তবে কয়েক সেকেন্ড নীরব থেকে হঠাৎ গম্ভীর মুখে বলে উঠল সে, আমি সম্পর্কটা নিয়ে আপাতত কিছুই চিন্তা করিনি নানুমা। যদি কিছু চিন্তা করিও তবে সেটা নাই আসবে আমার মন থেকে। আমি জুইয়ের সাথে কোনো রকম সম্পর্কে জড়াতে ইচ্ছুক নয়। আমি প্রফেশনালি ডিভোর্স পাঠাবো জুইয়ের জন্য। ইতিমধ্যে আমার উকিলের সঙ্গে কথাও হয়েছে এই বিষয়ে। আশা করছি তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছো নানুমা। আমি এই অনাকাঙ্ক্ষিত বিয়েটা মানি না, আর না মানতে চাই। আমাকে আপাতত আমার মতো থাকতে দাও প্লিজ নানুমা। রাত 11টা ছুঁই ছুঁই। ইতিমধ্যে আরাফ খানও এসেছেন হসপিটালে। আপাতত শফিকুল ইসলামের কেবিনে বসে আছে সবার সঙ্গে, টুকটাক কথাও বলছে সবার সাথে। আরিফের কাজের সূত্রে চট্টগ্রাম থেকে ফোন আসায় নিজের ম্যানেজারের সঙ্গে কথা বলতে কেবিন হতে বেরিয়ে যায় এবং হসপিটালের করিডোরে ধরে নীরব পরিবেশে গিয়ে দাঁড়ায়। আপাতত এই দিকটায় তেমন কেউ আসে না। চারপাশে রেলিং দেওয়া বারান্দার মতো করে অন্ধকারময় পরিবেশ। আরিফ কথা বলতে বলতে সেদিকটায় গিয়েই দাঁড়ালো। অন্তত মনোযোগ সহকারে কথা বলায় হঠাৎ কেউ একজন তাকে পেছন থেকে আরিফকে ঝাপটে ধরে পিঠে কপাল থেকে ডুকরে কেঁদে ওঠে। স্তব্ধ আরিফ মুহূর্তে সমস্ত কায়া কাঁপিয়ে কেঁপে উঠল। সাথে কেঁপে উঠল আরিফের কানে ধরে রাখা ফোনটি হাতের। কথা বলতে কষ্ট হলো তার। বুকে চিনচিন ব্যথায় গলা ধরে আসলো আরিফের। তাই বাধ্য হয়ে অসম্পূর্ণ রাখলো ফোনের কথাগুলো। ছোট করে ম্যানেজারকে বলে, আপনাকে পরে ফোন দিচ্ছি আশিক সাহেব। আরিফ কল কেটে সামনের দিকে ঘুরতেই ফিহা আরিফকে সামনে থেকে ঝাপটে জড়িয়ে ধরে মুহূর্তেই। আরিফ দুকদম পিছানো ফিহাকে নিয়ে দেওয়ালের সঙ্গে পিঠ থেকে যেতেই আরিফের প্রশস্ত বুকে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল ফিহা। অস্পষ্ট স্বরে আওড়ালো, আমার কষ্ট হচ্ছে আরিফ, ভীষণ কষ্ট হচ্ছে। আমি আর পারছি না তোমাকে ছাড়া থাকতে। হয় আমাকে নিজের হাতে মেরে ফেলো, নয়তো আমাকে গ্রহণ করো। তবুও আমাকে দূরে সরিয়ে রাখো না। আমার এই দূরত্বটা সহ্য হচ্ছে না, দম বন্ধ হয়ে আসছে। আমি তোমার ভালোবাসায় অভ্যস্ত আরিফ, তাহলে কেন এতটা অবহেলা করছো আমায়? আমার অপরাধ? আমি খানবাড়ির সম্পর্ক ধর, আর এজন্যই তুমি আমার সত্যিকারের ভালোবাসাটাকে মিথ্যা বানাতে পারো না আরিফ। প্লিজ আরিফ, আমাকে বিয়ে করে নাও। আমাকে আর দূরে সরিয়ে রেখো না। আমি মরে যাচ্ছি তুমি ছাড়া। প্লিজ আমাকে অবহেলা করো না। আরিফ ঠোঁট কামড়িয়ে নিজের অনুভূতিগুলো দমে রাখলো নিজের মাঝে। বুকের তীব্র ব্যথাটা এবার মাথা চারা দিয়ে উঠছে। কষ্টগুলো ক্ষত বিক্ষত করছে প্রেয়সীকে হারানোর ভয়টা। ফিহা শুধু খানবাড়ির সদস্য, এই একটা সমস্যা নয়, সমস্যা অসংখ্য। ফিহার পরিবারে নিজের বিলাসবহুল জীবন ছেড়ে ফিহাকে আরিফের মতো সাধারণ ছেলের হাতে তুলে দিবে না। তাছাড়া ফিহাও আরিফের সাদামাটা জীবনের সাথে গুছিয়ে চলতে পারবে না। দামি গাড়ি, দামি বাড়ি কিছুই নেই আরিফের। শুধু ভালোবাসা দিয়ে জীবন চলে না বড়লোক ঘরের মেয়েদের। তাই ফিহারও চলবে না। এছাড়া আরিফ নিজের বাবাকে কোন মুখে বলবে তার ফিহাকে পছন্দ? ভালোবাসে একে অপরকে। ফিহাকে টেনে নিজের থেকে দূরে সরাতে চাইলো আরিফ, কিন্তু পারল না। বরং ফিহা আবার শক্ত করে চাপড়ে ধরলো আরিফকে নিজের সঙ্গে। অজ্ঞাত আরিফ ঠায় জায়গায় দাঁড়িয়ে থেকে বলে, সময়ের সাথে সাথে সবটা বদলে যাবে ফিহু, তুমিও পারবে দেখিও। আমার প্রতি তোমার আবেগ ভালোবাসা সব কিছু কয়েকদিন পর শেষ হয়ে যাবে। হ্যাঁ, হয়তো এখন কষ্ট হচ্ছে তোমার, কিন্তু জীবনের একটা সময়ে গিয়ে তুমি আমাকে ধন্যবাদ জানাবে তোমার জীবন থেকে চলে যাওয়ার জন্য। মিলিয়ে নিও ফিহু তুমি। ডুকরে কেঁদে ওঠে ফিহা আরিফের গলায় মুখ গুজে। নিজের ঠোঁট আরিফের কণ্ঠনালীতে ছুঁয়ে কান্নাজড়িত গলায় বলে ওঠে, কেন এমন করছো আমার সাথে তুমি? তুমি আমাকে চেনো। কখনো কোনো পরিস্থিতি তোমার সামান্য কথাও অমান্য করিনি আমি। তাহলে আজ কেন তুমি আমার ভালোবাসাকে মহুবা খানবাড়ির সম্পর্কের দোহাই দিয়ে অবহেলা করছো? আমি মরে গেলে তুমি বিশ্বাস করবে যে আমি কতটা ভালোবাসি তোমাকে? আমি জীবিত থাকতে কি তোমাকে কখনোই পাবো না আরিফ? চারপাশের এত চাপা আমি আর নিতে পারছি না। প্লিজ আরিফ, তুমি আমাকে তোমার সাথে করে নিয়ে যাও। তুমি যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো তোমার সাথে। তো আমার এই বিলাসবহুল জীবনটাই দম বন্ধ হয়ে আসছে তুমিহীনা। আমি মরে যাব। ফিহা থেমে নয়,
তাকে থামতে হয় এক প্রকার বাধ্য হয়েই, কারণ ততক্ষণে ফিহার উষ্ঠদয় আটকা পড়ে আরিফের ঠোঁটের ভাঁজে। অশান্ত হরিণী মুহূর্তে শান্ত হলো। অন্ধকারময় বারান্দায় ফিহা আরিফকে নিয়ে দেওয়ালের সাথে মিশে গিয়ে নিজের দুহাতে আরিফের পিঠে শার্ট আঁকড়ে ধরল শক্ত করে। ফিহা অবশ্যই চোখ বন্ধ করতেই 2 মিনিট পর আরিফ ছেড়ে দিল ফিহার নরম উষ্ঠদয়। অতি সপর্ণে ফিহার দুগাল আঁকড়ে ধরল আরিফ। গভীরভাবে ফিহার অশ্রুসিক্ত চোখ বন্ধ দু চোখের পাতায় আরিফ ভেজা ঠোঁট পরপর চুমু খেলো শব্দ করে। এক হাতে ফিহার কোমর জড়িয়ে ধরে ফিহাকে আরও কাছে টানলো আরিফ। ফিহার গলায় নিজের মুখ বুজিয়ে দীর্ঘ নিঃশ্বাস টানলো নিজের মাঝে। তারপরও হুট করেই এলোমেলো ঠোঁট ছোঁয়াতে লাগলো ফিহার গলায় আরিফ। ফিহা তত্তর করে কেঁপে ওঠে। আরিফের শার্টের কলার চেপে ধরতেই ভেজা কণ্ঠে মুখ খুলল আরিফ। মরার কথা নয় ফিহু, আমি তোমাকে পাই বা না পাই, তারপরও তোমাকে বাঁচতে হবে ফিহু। আমার ভাগের সবটা সুখ তোমাকে দিয়ে হলেও তোমাকে সুখী হতে হবে ফিহু। আমি তোমাকে বিলাসবহুল জীবন দিতে পারবো না, আর না নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে তোমাকে চাই। তোমার পরিবারও আমার মতো সাধারণ একটা ছেলেকে ওনাদের মেয়ের জামাই করতে চাইবে না ফিহু। মানুষ বোঝার ক্ষমতা আমার আছে, আর সেই অভিজ্ঞতা থেকেই বলছি, তোমার কষ্ট আরও বাড়িও না। আমাকে ভোলার চেষ্টা করো, আমার মার কথাগুলো মেনে নাও। তিনিও আমাদের সম্পর্কটা নাওচ করেছে, সেটা হয়তো তিনি ভেবেচিন্তে করেছে। তুমি তোমার মার কথা মেনে নিয়ে বিয়ে করে ফেলো ফিহু। আমার পথ তোমার জন্য শুভ নয়, আমি তোমার জন্য উপযুক্ত পাত্র নই ফিহু। আরিফের ভালোবাসায় এতক্ষণ যাবৎ ফিহা শান্ত থাকলেও পুনরায় অশান্ত হয়ে উঠে তার কথায়। আরিফের বাহুতে নিজের শরীর ছেড়ে দিতেই তৎক্ষণাৎ ফিহা শক্ত করে আঁকড়ে ধরল আরিফ নিজের মাঝে। ডুকরে কেঁদে উঠে ফিহা বলে, আমার দীর্ঘ 3 বছরের ভালোবাসা তুমি, কিশোর থেকে যৌবনে আসার দীর্ঘ সাধনা তুমি, আমার জীবনের প্রথম পুরুষ তুমি, তুমিহীন মৃত্যু আপন। তারপরও অন্য পুরুষ নয়, আমার বিলাসবহুল জীবন চাই না আরিফ, আমার তোমাকে চাই। তোমার সাথে ছোট্ট সংসার বাঁধতে চাই। ফিহার ছেড়ে দেওয়া শরীরটা আরিফ নিজের মাঝে আঁকড়ে নিয়ে আবারও ফিহার গলায় নিজের মুখ ডোবায়। পুনরায় আরিফ এলোমেলো চুমু খেলো তৃষ্ণার্তের মতো। গলা থেকে মুখ উঠিয়ে আবারও ফিহার ঠোঁটের ভাঁজে নিজের ঠোঁট রাখলো সে। দীর্ঘ সময় নিয়ে চুমুও খেলো একে অপরকে। কপালে কপাল ঠেকিয়ে বড় বড় নিঃশ্বাস টানলো দুজনেই। নিঃশ্বাসের ঘনত্ব গুছিয়ে মুখ খুলল আরিফ। গভীর কণ্ঠে বলে উঠল ফিহাকে, আমি কাকে বলবো ফিহু, আমার চেয়ে তোমাকেই চাই। কার কাছে আবদার করব তোমার মতো করে? তোমাকে আমার কাছে নিয়ে আসলে আমাদের এলোমেলো সম্পর্কগুলো আরও এলোমেলো হয়ে যাবে ফিহু। সবাই চোখে সারা জীবনের মতো অপরাধী হয়ে থাকবো আমরা দুজনই। তখন পারবে কি সবার অপরাধী হয়ে বেঁচে থাকতে? কষ্ট হবে না তোমার? আমার হবে তোমার কষ্টে। তাই আমি তোমাকে কারো চোখে অপরাধী করে রাখতে চাই না ফিহু। আমার দূরে থাকাতেই তোমার সর্বোচ্চ সুখ হবে ফিহু। দুজনের নিঃশ্বাসের ঘনত্ব গুছিয়ে আবারও ঘনিষ্ঠ হলো ফিহা। বুঝতে পারলো আরিফের মন নরম হয়ে এসেছে ফিহার জন্য। তাই নিজে থেকে আরিফের দুগাল আঁকড়ে ধরে দুপা উঁচু করে আরিফের ললাটে দীর্ঘ সময় নিয়ে নিজের ঠোঁট চেপে রাখলো। দু চোখ পাতায় গালে পরপর ঠোঁট বোলালো মিষ্টি আদরে ফিহা। খানিকটা লজ্জায় ফিহা দুহাতে আরিফের গাল জড়িয়ে ধরে তৎক্ষণাৎ সেখানটায় নিজের মুখ বসালো। তারপর চোখ মুখ লিখিচে লাজুক ভঙ্গিতে হেসে বলে ওঠে, আই লাভ ইউ। খুব 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 ভালোবাসি তোমাকে। তোমার জন্য সব মঞ্জুর। বহুবার অপরাধিনী হতেও দ্বিধা নেই, শুধু তুমি পাশে থেকো প্রিয়। ফিহার লজ্জায় হালকা শব্দ করে হেসে ওঠে আরিফ। দীর্ঘ 3 বছরের ভালোবাসার সম্পর্কে আজ প্রথম একে অপরকে গভীরভাবে ছুঁয়ে দিল, তাও অনাকাঙ্ক্ষিতভাবে। আরিফ শব্দ করে হেসে দুহাতের উষ্ণ ছোঁয়ার শক্ত করে আলিঙ্গন করলো ফিহাকে। ফিহার মাথায় নিজের গলা ঠেকিয়ে আদরের সহিত বলে উঠল, আমি তোমার আম্মুর সাথে দেখা করতে চাই ফিহু। আরিফকে গভীর জড়িয়ে মোহিত কণ্ঠে বলল ফিহা, আম্মু আব্বুর সাথে সিলেটে গেছে আব্বুর বিজনেস ট্রিপে, ফিরে আসতে 2 দিন লেট হবে। 3য় দিন দেখা করলে হবে না তোমার? দীর্ঘ নিঃশ্বাস ফেলে সম্মতি জানালো আরিফ, হবে। আই লাভ ইউ। ফিহার মাথায় ছোট্ট করে চুমু দিল আরিফ, বলল, আই লাভ ইউ টু। হসপিটালের করিডোরে ঘুরঘুর করা মায়া অতি সপর্ণে দেখে নিল ফিহা ও আরিফকে প্রেম ঘটিত বিষয়টি। সম্পূর্ণ বিষয়টি না দেখলেও ফিহার লাস্ট কথা ও আরিফকে খাওয়া চুমুগুলো দেখে নিল। ফিহার আরিফকে কপালে গালে খাওয়া চুমুগুলো দেখতেই মায়ের বিশাল বড় হা হয়ে তাকলো নিজেদের মাঝে বেশ কিছুক্ষণ। স্তব্ধ মায়ার বুঝতে বাকি রইল না ফিহার সাথে নিজের ভাইয়ের প্রেম ঘটিত জটিলতার বিষয়টি। মত্ত মায়া হা হয়ে তৎক্ষণাৎ তাকিয়ে থাকলো যতক্ষণ না পর্যন্ত হেনা খান মায়াকে ডাক লাগালো বাসায় ফিরে যাওয়ার উদ্দেশ্যে। এলোমেলো চিন্তা ভাবনা নিয়ে মায়া বেশ ভাবুক হলো। করিডোর থেকে কতক্ষণ নিজের চারপাশ ঘুরঘুর করলো ভাবুক মায়া।
হেনা খানের পাশেও গা এলিয়ে কতক্ষণ বসে রইল, কিন্তু নিজের চিন্তাভাবনা শেষ করতে না পেরে ভাবুক মায়া নিজের বাবার বেডে চারপাশে কতক্ষণ চক্কর কাটালো। তারপর উঠে বসলো শফিকুল ইসলামের বেডের উপর, কথাও বলল, কিন্তু মন শান্ত হলো না মায়ার। দীর্ঘ সময় পার হলো, আরিফ ও ফিহাকে আলাদা আলাদাভাবে কেবিনের ভিতর প্রবেশ করলো। তখন থেকেই ভাবুক মায়া গোল গোল চোখে কতক্ষণ তাকিয়ে থাকলো ফিহা আর আরিফের দিকে। নিজের ভাইয়ের কাছে লজ্জায় যেতে না পারলেও ফিহার চারপাশে ঘুরঘুর করলো বিশেষ কিছু চিন্তা ভাবনায়। একবার ফিহার গা ঘেঁষে বসছে তো অন্যবার ফিহার দিকে ভাবুক দৃষ্টিতে তাকিয়ে থাকছে। ফিহা মায়ার চঞ্চলতায় স্বভাব সম্পর্কে প্রথম থেকে অবগত বিদায় বিশেষ একটা নজর দিল না সেদিকে। তবে এর মধ্যে একবার ফিহা মায়াকে নিজের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে প্রশ্ন করেছিল কি হয়েছে জানার জন্য। তবে মায়া উত্তরকে না বোধক মাথা নাড়ায় এবং অসম্মতি জানিয়ে বলে কিছু হয়নি। কিন্তু মায়ের আসল চিন্তাভাবনা শেষ হলো না, বরং তত্তর করে বাড়ল। পেটের মধ্যে ঘুরঘুর করলো দলা পাকিয়ে আসা দোলে দোলে প্রশ্নরা। হসপিটালের করিডোরের এক প্রান্তে দাঁড়িয়ে থাকা জুইও শুভকে চোখে পড়ল আয়নের। ওটির জন্য বের হতেই চোখে পড়ল দুজনকে। পূর্ব পরিচিত হওয়ায় বেশ হাসি হাসি কথা বলছে দুজন। আয়ন কপাল কুঁচকে শুভকে লক্ষ্য করল। মোটামুটি গঠনের ছেলেটি শ্যামবর্ণের, গায়ের রঙ উচ্চতায় 5 ফুট 8 ইঞ্চি হবে। দেখতে বেশ খারাপ না, চলে। দুজনের হাতে ওয়ান টাইম কফির কাপ। জুই মাথায় ওড়না দিয়ে মুড়িয়ে শরীর ঢেকে হাতে কফির কাপে চুমুক বসাচ্ছে ছেলেটির সাথে মৃদু হেসে কথা বলতে বলতে। আয়ন অজান্তেই পা বাড়ালো সেদিকে। গায়ে তার ওটির ড্রেস, অপারেশনে যাবে। আয়ন জুইও শুভর কাছাকাছি আসতেই কপাল বেয়ে ভাঁজ তখনও তীক্ষ্ণ হয় তাদের কথার গুঞ্জন শুনে। দুজনের মনোযোগ আকর্ষণের জন্য আয়ন মৃদু গলায় খাকিয়ে শব্দ করে বলল, আপনারা এখানে? জুই চমকে উঠে তাকায় আয়নের দিকে। জুই বুকের সাথে সাথে কফির কাপটাও যেন মৃদু কেঁপে উঠল তৎক্ষণাৎ। আয়ন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো জুইয়ের দিকে। তখনই সামনে থেকে হাসি মুখে কথা বলে উঠল শুভ, আরে ডাক্তার সাহেব যে এখানে। জুইয়ের থেকে দৃষ্টি সরিয়ে আয়ন তাকালো শুভর দিকে, চেহারায় গম্ভীর্যতা টেনে বলল, জি ওটিতেই যাচ্ছি। আপনারা এখানে কেন? এই তো আর কি, আমরা অবসর সময় পার করছিলাম ডক্টর। জুয়ের রাতের শহর খুব পছন্দ, সেই গল্পই শুনছিলাম। তা আপনি কিছু বলবেন নাকি? দাঁড়ালেন যে। শুভর পরপর প্রশ্নগুলো আয়নের খুব একটা পছন্দ না হলেও সেটা কোনোভাবেই চেহারায় প্রকাশ পাচ্ছে না তার, বরং স্বাভাবিকতার না গম্ভীর্য ভাবটা চেহারায় বজায় রাখলো আয়ন। তবে কণ্ঠ রাখলো দারুণ নমনীয়তা ভাব। জি, আপনাকে হয়তো আরিফ খোঁজ করছে, আসার সময় দেখলাম সেটা। আপনি গিয়ে বরং দেখে আসুন একবার, হয়তো কোনো প্রয়োজনে ডাকছে আপনায়। ও আচ্ছা, ধন্যবাদ ডক্টর বলার জন্য। আমরা যাচ্ছি তাহলে, চলো জুই ভেতরে। শুভর কথা সঙ্গে সঙ্গে থামিয়ে দেয় আয়ন। আগের নয় গম্ভীর মুখে বলে, আরিফ আপনার খোঁজ করছে মিস্টার আহমেদ, জুয়ের নয়। উনি থাকুক, আপনি বরং যান। অয়নের সোজা সাপটা কথায় কপাল কুঁচকে আসে শুভর। সন্দিহান গলায় বলল শুভ, কেন? ও থাকবে কেন? আমার কথা আছে তাই। আয়নের কথায় খানিকটা নড়াচড়া উঠল জুই। কম্পিত স্বরে মিনমিন গলায় বলে শুভের উদ্দেশ্যে, আমি আব্বুর কাছে যাব শুভ ভাইয়া। আপনি চলে। জুইকে মাঝপথে থামিয়ে দিয়ে পুনরায় বলে উঠল আয়ন, অন্তত শক্ত ও গম্ভীর মুখে বলল, জুই থাকবেন, আপনি যান মিস্টার শুভ। শুভ অসন্দেহের অসন্তোষ মধ্যে থেকে গেল আয়ন, কারণ শুভ জানে আয়নের পরিচয় কি জুইয়ের সাথে। তাই বিষয়টা এতটা অমেলে নিল না, যেহেতু পূর্ব পরিচিত আয়ন জুইয়ের তাই। তবে শুভ যাওয়ার সময় জুইকে বলে গেল কথা শেষ করে দ্রুত চলে আসতে কেবিনের মধ্যে। জুই শুভর কথা অনুযায়ী মাথা নাড়িয়ে সম্মতিও জানালো নীরবে, যেটা খুবই সূক্ষ্ম চোখে পর্যবেক্ষণ করলো আয়ন। তবে তৎক্ষণাৎও কিছু বলল না জুইকে আয়ন। সময় নিয়ে খানিকটা চুপ থাকলো সে। জুয়ের ইতস্তস্ত দৃষ্টি ভঙ্গিও পর্যবেক্ষণ করলো স্থির চোখে আয়ন। রয়েছে গম্ভীর কণ্ঠে মুখ খুলল আগে। জুইকে প্রশ্ন করে বলল আয়ন, ছেলেটার সাথে সম্পর্ক কি আপনাদের? কফি হাতে জুই খানিকটা হাঁসফাঁস করলো। নিজের নত দৃষ্টি ফ্লোরের দিকে এদিক সেদিক করে এক হাতে কপালের পাশে চুলগুলো কানের পিছে গুজিয়ে দিতে দিতে জড়ানো গলায় বলল, জি, বড় আপুর দেবর হয় তিনি, শাহিন ভাইয়ের ছোট ভাই। তো হসপিটালে এতটা সময় কেন থাকছেন? রাত দিন 2 বেলাই দেখা যাচ্ছে ওনাকে, কিন্তু কেন? আয়নের খাপ ছাড়া প্রশ্নে অবাক হলো জুই। তৎক্ষণাৎ চোখ তুলল, তাকালো আয়নের দিকে। সাথে সাথে চোখ মিলল দুজনের। জুই দ্রুততার সঙ্গে পুনরায় নিজের দৃষ্টি নত করে আগের নাই বলল, তিনি আমাদের পরিবারেরই একজন। আব্বুকে খুব ভালোবাসেন ভাইয়া, তাই দায়িত্ব নিয়ে থাকছেন আমাদের পাশে আর কি। কেন এখন ভাইয়া আমাদের সাথে হসপিটালে থাকছে বলেও কি আপনি ওনাকে থাপ্পড় মারতে চান, নাকি সেদিনের মতো করে যেমনটা আমায় মেরেছিলেন? আপনার ভাইয়াকে থাপ্পড় দিলেও আমার মনে হয় না সেটা অস্বাভাবিক বা অযাচিত কিছু হবে মিসেস জুই। উনি এমনিতেই আমার হাতের একটা থাপ্পড় প্রাপ্ত হয়ে গিয়েছেন।
আয়নের সোজা সাপটা কথায় চমকালো, ভরকালো। মুহূর্তেই হকচকিয়ে গেল জুই। সচেতিত কণ্ঠে দৃষ্টি তুলে আয়নের দিকে স্থির করে অবাক গলায় বলল, মানে আপনি ওনাকে কেন মারতে চান? একটা বিবাহিত মেয়ের প্রতি যত্নশীল হওয়া মানেই স্বামীর হাতের চড় থাপ্পড় ফ্রিতে পাওয়া। সেই সুবাদে আপনার শুভ ভাইও মনে হয় আমার কাছে একটা থাপ্পড় পাওয়া হয়ে গেল, কারণ স্বামী তো আমি হই আপনার, তাই না? অয়ন নিজের কথাই নিজে থমথমে খেয়ে গেল। ইতস্তত অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে ফেললো দুজনের জন্যই অয়ন। অয়ন কথায় কথায় মুখ ফসকে কী থেকে কী বলে ফেলেছে বিষয়টি বুঝতেই নাক মুখ কুচকে পাশে তাকিয়ে অসন্তোষ কণ্ঠে আওড়ায়। শিট, নার্ভাসনেসে ইতস্ততায় আর দাঁড়ালো না অয়ন। দ্রুততার সঙ্গে প্রস্থান করলো জুয়ের সামনে থেকে। মূলত সে জুয়ের সাথে নিজেদের ডিভোর্সের কথা বলতে এসেছিল, কিন্তু নিজের কথায় নিজেই গুলিয়ে ফেলেছে ইতিমধ্যে অয়ন। কিছু বলা হলো না জুইকে। আয়নের উল্টো সে নিজের বোকামের জন্য অস্বস্তিকর পরিবেশ ক্রিয়েট করলো নিজেদের মাঝে। কি জানি জুই কী ভেবেছে তাকে নিয়ে। হতবিহ্বল জুই জড়তায় সিটিয়ে ঠাই দাঁড়িয়ে রইল জায়গায়। মূলত আয়নের কথায় সে ইতস্ততায় আড়ষ্ট হয়ে আছে প্রচণ্ডভাবে।